আজকে এটা করাবো, মোটর কারটা করাবো, ঠিক আছে? মোটর কার। মোটর কারের অ্যাডজাস্টমেন্টটা করাবো। তো দেখ, স্ক্রিনে দেখ লেখা আছে ভ্যালুয়েশন অফ মোটর কার, ঠিক আছে? ভ্যালুয়েশন অফ মোটর কার এটা কোন সেকশনে উল্লেখ আছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 17, ঠিক আছে? আন্ডার সেকশন 17 ভ্যালুয়েশন অফ মোটর কার আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় উল্লেখ আছে? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 3 রুল 3 সাব রুল 2, এখানে আমাদের উল্লেখ আছে ভ্যালুয়েশন অফ মোটর কার, ঠিক আছে? ভ্যালুয়েশন অফ মোটর কার। তো এই আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 তে কি বলা আছে? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 তে কি বলা আছে? আমরা পড়েছিলাম কি বলতো, পারকিউজিটস। পারকিউজিটস কাকে বলে? এমপ্লয়ার যদি এমপ্লয়িকে কোনো রকমের কোনো এক্সট্রা বেনিফিট দেয় তাকে বলা হয় পারকিউজিটস। তো এই মোটর কার জিনিসটা কি, কোনো এমপ্লয়ি ধর অফিসে চাকরি করছে, ঠিক আছে? অফিসে চাকরি করছে, তাকে অফিসে ওকে একটা গাড়ি প্রোভাইড করা হলো। কি প্রোভাইড করা হলো? গাড়ি প্রোভাইড করা হলো। তার মানে কি, ওকে তো স্যালারি ছাড়াও এক্সট্রা বেনিফিট দেওয়া হলো, গাড়ি প্রোভাইড করা হলো, অফিসে যাওয়ার জন্য ওকে গাড়ি প্রোভাইড করা হলো, ঠিক আছে? তো এটা তো এক্সট্রা বেনিফিট হলো, তাই না? তো এটা একটা পারকিউজিটস এর মধ্যে পড়ে। তাহলে আগে জানতে হবে মোটর কার ফেসিলিটি কিসের মধ্যে পড়ে। এটা কিন্তু ওয়ান টাইপ অফ পারকিউজিটস। পারকিউজিটস কাকে বলে? যদি কোম্পানি থেকে যদি কোনো রকমের কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, কোম্পানি থেকে যদি কোনো রকমের কোনো এক্সট্রা বেনিফিট পায়, কে পাবে কোম্পানি থেকে এক্সট্রা বেনিফিট? এমপ্লয়ি পাবে। কার কাছ থেকে পাবে? এমপ্লয়ার মানে মালিকের কাছ থেকে পাবে। তো যদি কোনো রকমের কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তখন তাকে বলা হয় পারকিউজিটস। তাহলে মোটর গাড়ির ফেসিলিটি দেওয়া হয় কোম্পানি থেকে, না? কোম্পানি থেকে কোম্পানির মালিক তার এমপ্লয়ীদের মোটর গাড়ির ফেসিলিটি দেয়, যে যে বাড়ি থেকে অফিস যাবে, আবার অফিস থেকে বাড়ি আসবে, এর জন্য মোটর গাড়ি প্রোভাইড করা, অনেক বড় বড় এমপ্লয়ীদের গাড়ি প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো তো সেটাই বলেছে মোটর কার ফেসিলিটি। তো এটা কি ওয়ান টাইপ অফ পার্কিং, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? এটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের তোর কত নম্বর ধারা বলা আছে বললাম, দেখ, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 3 রুল 3 সাব রুল 2, ঠিক আছে? এখানে এই ধারায় বলা আছে, ঠিক আছে? এবার দেখ, কার ইজ ওন্ড বাই এমপ্লয়ি, দেখা গেল, ভালো করে বুঝবি, গাড়িটা যে এমপ্লয়ি চাকরি করতে যাচ্ছে ওর নিজেরই গাড়ি আছে, ওর নিজেরই পার্সোনাল গাড়ি আছে, ঠিক আছে? এটা বলছে কি, এটা একটা নিয়ম, কি বললাম, কার ওন্ড বাই এমপ্লয়ি, এমপ্লয়ি নিজস্ব গাড়ি আছে, ঠিক আছে? আর কি আছে নিয়ম, এটা একটা পড়তে পারি। এবার কি আছে বল, কার ইজ ওন্ড বাই এমপ্লয়ার, এমপ্লয়ির নিজের কোনো গাড়ি নেই, এমপ্লয়ির নিজের কোনো গাড়ি নেই, ঠিক আছে? এমপ্লয়ি নিজের কোনো গাড়ি নেই, মালিকের গাড়ি আছে। মানে গাড়িটা আছে মালিকের নিজের। দেখ ব্যাপারটা কি হচ্ছে, ধর একটা গাড়ি, একটা কারের কথা বলছি, কার, একটা কার, এই ফেসিলিটি দেওয়া হবে, কাকে ফেসিলিটি দেবে? এমপ্লয়িকে দেওয়া হবে। এবার যেই এমপ্লয়িকে ফেসিলিটি দেওয়া হবে, দেখা গেলো সেই এমপ্লয়ির গাড়ি আছে। আবার এমনও তো সিনারি হতে পারে, যাকে ফেসিলিটি দেওয়া হবে গাড়ির ফেসিলিটি, গাড়িটা এমপ্লয়ি নেই, তাহলে গাড়িটা কার আছে? মালিকের আছে, ঠিক আছে? তাই জিনিসটা বুঝতে হবে। তাহলে কি থাকতে পারে, কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ি হতে পারে, কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ি, দুটো লাইনের মানে বুঝতে পারলে তাহলে ভিতরের গুলো পড়বো, এই দুটোই হয়। তাহলে গাড়িটা আছে, যে গাড়িটা আছে, গাড়িটা ওন্ড করছে কে? একটা এমপ্লয়িও করতে পারে, আবার এমপ্লয়ারও করতে পারে। যে ধর আজকে কোনো একটা কোম্পানিতে কেউ ধর টিসিএস কোম্পানি, রিলায়েন্স কোম্পানি জব পেয়েছে, খুব বড় পোস্টে জব পেয়েছে, এবার তার ধর নিজের গাড়ি আছে, যে এমপ্লয়ি জব পেয়েছে তার নিজের একটা গাড়ি আছে। আবার ধর এমন কোনো এমপ্লয়ি জব পেয়ে তার নিজের কোনো গাড়িই নেই, তাহলে ওকে গাড়িটা কে দেবে? ওর মালিক দেবে, ঠিক আছে? তো এবার দেখ কি বলেছে, এবার পড়বো ভিতরের কথাগুলো পড়বো। এবার যে গাড়িটা দেয়া হয় না, গাড়িটা কি পারপাস ইউজ, কি পারপাসে গাড়িটা ইউজ করছে? ও অফিস পারপাসে ইউজ করতে পারে, ও প্রাইভেট পারপাসে ইউজ করতে পারে। প্রাইভেট পারপাস মানে বুঝতে পারছিস তো, মানে নিজেই ঘুরবে, প্রাইভেট পারপাস। অফিসের কোনো কাজ করে পুরো প্রাইভেট, পার্সোনালি ঘুরে বেড়াবে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে, পার্সোনাল কাজ করবে। আর একটা কেমন হতে পারে, অফিস টাইমে অফিসের কাজ করবে, অফিস টাইমের বাইরে নিজের কাজ করবে। দেখবি অনেকে, দেখবি কোম্পানি বাইক প্রোভাইড করে, অনেকে বাইক প্রোভাইড করে। তো ধর ও 10টা 5টা ডিউটি সেই সময় তো অফিসের কাজই করছে, তাছাড়া 5টার পর তো বাড়িতে পড়ে রইলো, সারাক্ষণ ঘুরলো, 5টার পর এদিক ওদিক ঘুরলো বাইক নিয়ে, সকালবেলা এদিক ওদিক কাজ করলো, নিজের ঘরের কাজকর্ম করলো, শনি রবিবার ঘুরতে বেরোলো বাইক নিয়ে, ঠিক আছে? তো তো সেটা কি হলো তাহলে,
কিছুটা অফিসের কাজ করছে, আবার কিছুটা কিছুটা অফিসের কাজ করছে আর কিছুটা পার্সোনাল কাজ করছে। তাহলে তিনটে সিনারিও হতে পারে। পুরোপুরি অফিস পারপাসে গাড়িটা ইউজ হবে, পুরোপুরি পার্সোনাল পারপাসে ইউজ হবে, আর একটা কি সিনারি হয়, কিছুটা অফিস কিছুটা পার্সোনাল। পরীক্ষায় এটাই দেয়, বোথ দেয়, বোথ। কি লিখেছি দেখ, এক্সপেন্সেস মিট বাই দ্য এমপ্লয়ি। ঠিক আছে, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি কি বলতে চাইছে। ধর এই গাড়িটার কথা বললাম, এই গাড়িটা ওন্ড করছে কে, গাড়িটা ওন্ড করছে কে, ওন্ড ওন্ড সাপোজ ধর এই গাড়িটা ওন্ড করছে কে, এমপ্লয়ি। আচ্ছা, বারবার করে এমপ্লয়ি না লিখে ই লিখলাম, ই মানে এমপ্লয়ি, ডবল ই। গাড়িটা গাড়িটা কার, গাড়িটা কর্মচারীর নিজের আছে। এবার এই গাড়ির পেছনে যত খরচা হয়, যত খরচা, তেল ভরা, গাড়ির ড্রাইভার রাখা, গাড়ির মেনটেন্স করা, সমস্ত খরচা কে করছে, এমপ্লয়ি করছে। তাহলে গাড়িটা আমার আছে, গাড়ির পেছনে আমি খরচা করছি, তাহলে আমি কি কোম্পানিতে কোনো সুবিধা পেয়েছি? আমি কোনো সুবিধা পাইনি। তাহলে সুবিধা যদি না পাই, তাহলে পারকিউজিটস হয় কখনো? তাই লিখেছে এক্সপেন্স, ভালো করে বুঝবি, এক্সপেন্সেস মিট বাই এমপ্লয়ি। খরচাটা কে করছে, এমপ্লয়ি করছে। ঠিক আছে, নাথিং ইজ ট্যাক্সেবল। কারণটা বুঝলি কেন নাথিং ইজ ট্যাক্সেবল হলো? কোনো ট্যাক্সই নেবে না, কেন ট্যাক্স হবে? গাড়িটা আমার নিজের পয়সা দিয়ে কেনা, আমার নিজের গাড়ি, গাড়ির পেছনে, গাড়ির মধ্যে যত খরচাপাতি, সেই খরচাপাতিও করছি আমি। ঠিক আছে, তাহলে আমি কি সুবিধা পেলাম? আমি তো কোনো সুবিধাই পাইনি। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নাথিং ইজ ট্যাক্সেবল। বোঝা গেল কি বললাম? লাইনের মানে বুঝবি। হ্যাঁ, যদি এরকম হতো, গাড়িটা আমার নিজের, কিন্তু গাড়ির তেল ভরে দিচ্ছে মালিক, গাড়ি রিপেয়ার করে দিচ্ছে মালিক, তাহলে তো আমি সুবিধা পেয়েছি, তাহলে পারকিটসে আসতো। কারণটা বুঝতে পারলি তো? গল্পটা বুঝতে হবে তোকে। বলছে কি, এক্সপেন্সেস মিড বাই, এখানে কি লেখা আছে, এক্সপেন্সেস মিড বাই দ্য এমপ্লয়ার। খরচা, এই যেটা বললাম, খরচা করলো, খরচা কে করছে, মালিক করছে, তাহলে তো পারকিটস হবে। এবার এই যে খরচাটা মালিক করছে, কি পারপাসে খরচা করছে, কি পারপাসে? বলছে ইউজড উইথ হোনলি ফর অফিসিয়াল পারপাস, পুরোটা অফিসিয়াল পারপাসে খরচা করছে, পুরো অফিসের পারপাসে খরচাটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলেও নাথিং ইজ ট্যাক্সেবল, তাহলেও নাথিং ইজ ট্যাক্স, অফিসিয়াল পারপাসে খরচা করলো। ফর প্রাইভেট পারপাস, প্রাইভেট পারপাসে যদি খরচা করা হয়, তাহলে অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে, প্রাইভেট পারপাসে যদি খরচা করা হয়, তাহলে এমপ্লয়ার যে খরচাটা করেছে সেটা আসবে। আর যদি পার্টলি অফিসিয়াল আর পার্টলি পার্সোনাল হয়, সেক্ষেত্রে কি হবে, অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়। এগুলো পড়তে হবে তোকে, তোকে রুলগুলো পড়তে হবে। তারপর এই রুলগুলো পড়ার পর একটা ট্রিক্স বলে দেবো কি করে মনে রাখা যায়। ঠিক আছে, তো ওইটাই ট্রিক্সটাই মনে রাখে পরীক্ষার জন্য, জাস্ট একটু জেনে রাখ, তারপর ট্রিক্স এমনি মাথায় থেকে যাবে। তাহলে কি বলছে, অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে, এমপ্লয়ার যে টাকাটা খরচা করেছে, এর থেকে মাইনাস হবে, এমপ্লয়ার যে টাকাটা খরচা করে এর থেকে মাইনাস হবে 1800 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এটা কিসের জন্য, গাড়ির জন্য 1800 টাকা প্রতি মাসে। কখন 1800 টাকা? এটা কিন্তু 1800 টাকা পরীক্ষায় বলে দেবেন, একদম মুখস্থ করতে 1800 টাকা প্রতি মাসে। যদি গাড়ির ক্যাপাসিটি 1.6 সিসি পর্যন্ত হয়, গাড়ির ক্যাপাসিটি দেখ না, গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি হয় তেল লেখার, কোনো কোনো জায়গায় 1.6 লেখা থাকবে, কোনো কোনো জায়গায় 16 লেখা থাকবে, কোনো কোনো জায়গায় 1600 লেখা থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্যাপাসিটি যদি হয়, তখন 1800 টাকা প্রতি মাসে বাদ যাবে। এবার এটা যদি বেড়ে যায়, 1.6 যদি ক্রস করে যায়, তখন কি হবে, এটা 2400 টাকা প্রতি মাসে। কার জন্য? এটা গাড়ির জন্য। আর ড্রাইভারের জন্য কত, 900 টাকা। ড্রাইভারের জন্য 900 টাকা। সব সিসি দেখা হয় না, ড্রাইভারের ক্ষেত্রে কি সিসি, ড্রাইভারের জন্য 900 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তো তাহলে এটা বোঝা গেল কি বললাম। মেনলি এখানে কি কি দেখতে পারলি, দেখ সিম্পল জিনিসটা দেখ। তুই যদি, তাহলে এখানে কি বলছি, তুই একটা এমপ্লয়ি, তোর নিজের গাড়ি আছে। এবার এই গাড়ির পেছনে খরচা করলি তুই, কোনো পারকিউজিটস নয়। গাড়ি, তোর নিজের গাড়ি আছে। ঠিক আছে, তোর নিজের গাড়ি আছে। এবার কোম্পানি গাড়ির পেছনে খরচা করেছে, গাড়ির পেছনে খরচা কি, খরচা জেনারেলি গাড়ি কি খরচা, তেল খরচা করতে পারে, ড্রাইভার দিতে পারে, রিপেয়ার মেনটেন্স, এই সমস্ত খরচাই হয়, বেসিক্যালি এই খরচাগুলোই হয়। তাহলে এবার গাড়িটা কি পারপাসে তুই ইউজ করছিস, স্যার পুরোপুরি অফিসের কাজ করছি। তাহলে অফিসের কাজ করছি, তোর কোনো কাজ হয়েছে, তাহলে কি কোনো, এটাও কোনো পারকিউজিটস হবে না, এটা পারকিউজ হবে না। স্যার আমি পুরো গাড়িটা নিজের নিজের পার্সোনাল কাজ করে বেড়াচ্ছি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তাহলে তো পুরো পার্সোনাল কাজ করছিস, এটা পারকিউজিটস হবে। তাহলে পারকিউজিটস হবে, কত টাকা হবে পারকিউজিটস, কি হিসাবে ক্যালকুলেট করা হবে? লেখা হয়েছে কি, দেখ, অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার। মালিক যত টাকা খরচা করবে গাড়ির পেছনে, মালিক 10 টাকা খরচা করলে 10 টাকায় বসবে, 10,000 খরচা করলে 10,000 টাকায় বসবে, বুঝলেন, যত টাকা খরচা করবে।
আচ্ছা, আর কি যদি কিছুটা পার্সোনাল কাজ আর কিছুটা অফিসিয়াল কাজ, এক্ষেত্রে কি নিয়ম, মালিক কত টাকা খরচা করেছে এর থেকে মাইনাস হবে গাড়ির 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 অ্যামাউন্টটা বাদ যাবে। এবার গাড়ির অ্যামাউন্ট কত বাদ যাবে, গাড়ির ক্যাপাসিটি কত তার উপর ডিপেন্ড করবে। যদি 16 সিসি হয় তখন কত লেখা আছে 1800, 16 সিসি ক্রস করে গেলে 2400 টাকা। ঠিক আছে, এটা গাড়ির জন্য, ড্রাইভারের জন্য 900 টাকা। এইগুলো বাদ যাবে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এই পার্টটা আমি দেখেছি, আমি বহু দিন ধরে অঙ্ক করেছি বা বহু বইয়ের অঙ্কগুলো দেখেছি, এটা খুব একটা আমি দেখি না। এই পার্টটা খুব একটা আসে না, মানে পড়তে হবে, তোকে পড়তে হবে, বাট অতটা ইম্পর্টেন্ট না, হয়তো একটা দুটো অঙ্কে থাকলো। কিন্তু কোনটা থাকে জানিস বেশি, গাড়িটা প্রোভাইড করেছে মালিক। কি বললাম, আজকে ধর আমি একটা কোম্পানি চাকরি করছি, আমাকে গাড়ি দিয়েছে, আমাকে বলছে তুমি অফিসে যাতায়াত করো, তোমাকে একটা গাড়ি দিলাম। আচ্ছা ঠিক আছে, গাড়ি দিয়েছে, এবং গাড়ির তেলও ভরে দিয়েছে কে, তেল ভরে দিয়েছে, গাড়ি খারাপ হয়েছে রিপেয়ার করে দিয়েছে, গাড়ির ড্রাইভার রেখে দিয়েছে, সব মালিক, মানে দুটো কাজই মালিক করেছে, ওটাই বেশি দেয়। যত অঙ্ক দেখেছি ওইটাই বেশি দেয়। কোনটা দেয় বেশি বললাম, গাড়িটাও দেবে মালিক, গাড়ির পেছনে খরচাও করবে মালিক, এইটাই পরীক্ষায় দেয় বেশি। ওটার পরে নিচে বলছি, ওটাই খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি লিখেছে, ইফ দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ফর অফিসিয়াল পারপাস, ঠিক আছে, অফিসিয়াল পারপাসে যে খরচা অ্যাকচুয়ালি খরচা করা হবে ইজ মোর দ্যান লিমিট স্পেসিফাইড, দেন actual expenditure can be deducted of the employee has maintained the specified document। খুব একটা জানার দরকার নেই তোর, এখানে এখানে কি বলেছে, যা এটা হচ্ছে তোর কি বলতো রিয়েল লাইফ বেসিসের কোশ্চেন। এই কোশ্চেনটা, এটা অঙ্ক করতে খুব একটা কাজে লাগবে না। বলছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ফর অফিসিয়াল পারপাস, অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা করা হয়েছে সেটা যদি ইজ মোর দ্যান লিমিট স্পেসিফাইড, যত টাকা লিমিট ঠিক করা আছে সেটা যদি ক্রস করে যায়, দেন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার বি ডিডাক্টেড অফ দ্য এমপ্লয়ির অ্যাকচুয়াল খরচাটা বাদ যাবে, হ্যাজ মেনটেন দ্য স্পেসিফাইড ডকুমেন্ট। ঠিক আছে, তো এটা তোর খুব একটা জানার বিষয় নয়। এবার দেখ এরপরে কি লিখেছি আমি, বলছে কি হু ইজ ওন দ্য কার। ঠিক আছে, মানে গাড়িটার মালিককে, যে একটা গাড়ি নিয়েই যে এত সব ঝামেলা, গাড়ি নিয়ে, গাড়িটার মালিকটা কার, গাড়িটা কে, কার গাড়ি, ওটা কি, ওটা কি যে আমি চাকরি করতে গেছি গাড়িটা কি আমার নিজের গাড়ি নাকি কোম্পানির গাড়ি, ওটা সবার প্রথম খোঁজ আগে, কার গাড়ি, গাড়িটা কার। ঠিক আছে, তা হু ইজ ওন বাই দ্য এমপ্লয়ার, তাহলে গাড়িটা কার, গাড়িটা মালিকের নাকি কর্মচারীর। ঠিক আছে তো, আচ্ছা, হু হ্যাজ ইনকার্ড কার অ্যাকাউন্ট, যখনই তুই গাড়ির পয়েন্ট পাবি না, আগেই তিনটে পয়েন্ট মাথার মধ্যে গাঁথতে হবে, কোশ্চেন পেলে মাথার মধ্যে গাঁথতে হবে, গাড়িটা কার গাড়ি, গাড়িটা মালিকের গাড়ি, মানে গাড়িটা কি কোম্পানির গাড়ি নাকি আমার গাড়ি, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওই গাড়ির পেছনে খরচাপাতি করছে কে। এবার খরচাপাতি বুঝেছি, গাড়ির পেছনে কি খরচা হয়, তেল ভরা, গাড়ির পেছনে সবচেয়ে বড় খরচ। গাড়ি আমি চালাতে পারি না, গাড়ির ড্রাইভার রাখতে হয়, ওটা একটা খরচা। গাড়ি মেনটেন্স করতে হয়, তার জন্য একটা খরচা। ঠিক আছে, তাহলে এই খরচাগুলো কে করছে, কোম্পানি করছে, এমপ্লয়ার মানে কোম্পানি, কোম্পানি করছে নাকি আমি করছি, বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট, হোয়াট ইজ দ্য ইউজ অফ কার, গাড়িটা কি পারপাসে ব্যবহার করা হচ্ছে, অফিসের কাজে ব্যবহার করা হচ্ছে, পার্সোনাল কাজে ব্যবহার করা হচ্ছে, নাকি দুটো কাজেই ব্যবহার করা হচ্ছে। জেনারেলি গাড়িটা নিয়ে সব দুটো কাজেই ব্যবহার করে, দেখবি দেখবি অনেকে, দেখবি অফিস থেকে অনেকে গাড়ি দিয়ে দেয়। এমন তো না যে তোমার ডিউটি 10টা থেকে 5টা, তো গাড়ি তো রেখে আসে না, তো গাড়িটা কি ওকে 10টা থেকে 5টা ডিউটি, কিন্তু গাড়িটা ওকে দিয়েই দিল, তুমি যেদিন কোম্পানি ছাড়বে গাড়িটা এখানে জমা দিয়ে যাবে। এই যেরকম অনেক আছে, আমাদের এখানেও অনেকে আছে, গাড়ির জন্য গাড়িতে তেল ভরে দেয়, কি তেল ভরে বিলটা দিয়ে দাও, তোমার তেল ভরতে যা খরচা হয়েছে তুমি বিলটা দিয়ে দাও, পেমেন্ট হয়ে যাবে। বা তোমাকে বললো কোম্পানির এটিএম দিয়ে দিলো, তুমি এটিএমটা নাও, এটিএমটা নাও, এটিএম রেখে দেয়, এমপ্লয়ীদের কাছে অনেক সময় এটিএম রেখে দেয়, একটা লিমিটেড টাকা থাকে, ওর মধ্যে তোমার গাড়ি ভরার, গাড়ির যে তেল ভরতে হবে, গাড়ি ঠিকঠাক করতে হবে, সব খরচাও করবে। এবার ও কি ওই গাড়ি নিয়ে যখন আসবে 5টায় বাড়ি চলে আসলো, তারপর কি আর এদিক ওদিক ঘুরতে বেরোবে, তো তো ও কি অন্য কিছু নিয়ে ঘুরতে বেরোবে, তো ওই গাড়ি নিয়েই ঘুরতে বেরিয়ে যাবে। বুঝতে পারলি, তাহলে কি কাজ করলো গাড়িটা নিয়ে, পার্সোনাল কাজও করলো আবার অফিসের কাজও করছে, দুটো কাজই করতে হবে। এটাই বেশি দেখা যায়। তাহলে বুঝলি, যখনই গাড়ির কারের পয়েন্ট পাবি না, এই পয়েন্টগুলো তোর মাথার মধ্যে রাখতে হবে, সবার প্রথম কোশ্চেন পড়ি এটা পড়বো। তাহলে কি বুঝতে পারলি বল, প্রথমে আমি কি বললাম, আমি বললাম যে একটা গাড়ি আছে, গাড়িটা এমপ্লয়ি নিজের নিজস্ব গাড়ি, মানে নিজে কিনে পয়সা দিয়ে। ঠিক আছে, এবার গাড়ির পেছনে যদি এমপ্লয়ি নিজেই খরচা করে তার এন্টে কি হবে এটা বললাম। এবার গাড়ির পেছনে এমপ্লয়ি খরচা না করে যদি এমপ্লয়ার খরচা করে তার জন্য কি হবে সেটাও বললাম। এবার পড়বো কি,
গাড়িটা কার? গাড়িটা কোম্পানির গাড়ি। এবার কোম্পানির গাড়িটা পড়বো, দেখ কি লেখা আছে, কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। গাড়িটা কার আছে? এই গাড়িটা কি বললাম, গাড়িটা হচ্ছে কোম্পানির গাড়ি। বলছে এক্সপেন্সেস মেড বাই দ্য এমপ্লয়ার, এই গাড়ির পেছনে খরচা কে করেছে? এমপ্লয়ার। মানে এটাই হচ্ছে ভিভিআই, এটাই পরীক্ষায় আসবে। তো বই আছে তোদের, বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট স্টার মেয়েরা পরীক্ষার আগের দিন এটাই পড়ে যেতে পারিস। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বি, এটা খুব ভালো করে পড়বি, জানবি এটা। বারবার দেখবি, এটা তো এমনি মুখস্থ হয়ে যাবে, অঙ্ক কত মুখস্থ হয়ে যাবে দেখবি পয়েন্টগুলো। ঠিক আছে, তাহলে কি বললাম, গাড়ি গাড়িটা ওন্ড বাই দ্য এমপ্লয়ার, মানে বুঝতে পারলি গাড়ির পেছনে খরচাপাতি কে করেছে? গাড়ির পেছনে খরচাপাতি কে করেছে? কোম্পানি খরচা করেছে, তাই তো? বলছে এই গাড়িটা যদি পুরোটাই অফিসিয়াল পারপাসে ইউজ হয়, আরে ভাই অফিসিয়াল পারপাসে ইউজ হয়েছে, তা আমি কি কোনো বেনিফিট পেয়েছি? আমি তো কোনো বেনিফিট পাইনি, তাহলে তো পারকুইজিটস হবে না। নাথিং ইজ ট্যাক্সেবল, গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। প্রাইভেট পারপাস, গাড়িটা যদি প্রাইভেট পারপাসে ইউজ হয় তাহলে কি হবে? গাড়িটা যদি প্রাইভেট পারপাসে ইউজ হয় তাহলে কি হবে, ভালো করে দেখবি কি লেখা আছে। তুই নিজেই বুঝতে পারবি, কনসেপচুয়ালি বুঝতে পারবি, দেখ ভালো করে বুঝবি। অ্যাকচুয়াল অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার, এই গাড়ির পেছনে এমপ্লয়ার কত খরচা করেছে, গাড়িটার পেছনে মালিক কত টাকা খরচ করেছে। ঠিক আছে, গাড়ির পেছনে, স্যার গাড়ির পেছনে কি খরচা তো জানিস, বলে দেবে যে কোশ্চেনে বলে দেবে গাড়ির পেছনে মালিক এত টাকা খরচা করেছে, যত টাকা খরচা করে সেই টাকাটা নেব। গাড়ির পেছনে কত টাকা খরচা করেছে, রানিং আর মেনটেন্স, কোন খরচ? রানিং মেনটেন্স খরচা। এইবার কি বলছে, ধর গাড়িটা কোম্পানির নিজের থাকতে পারে, নাও তো থাকতে পারে। কোম্পানির যদি নিজের থাকে তাহলে কি হবে, আজকে ধর তোর ধর নিজের একটা গাড়ি আছে, তোর ধর নিজের একটা গাড়ি আছে, তো গাড়িটা যদি প্রতি বছর ইউজ করিস তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন। গাড়ি যদি আমি ইউজ করি তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন কথাটা কখন আসবে? যদি নিজে ইউজ করো, মানে আজকে যদি আমার নিজের গাড়ি আছে তার উপর ডেপ্রিসিয়েশন হবে, তাই তো? তাহলে ডেপ্রিসিয়েশন কে দেখাবে? আমি দেখাবো নাকি মালিক দেখাবে? মালিকেই তো নিজের গাড়ি, মালিকের ডেপ্রিসিয়েশন। আর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হয়? 10%, অন্য কোনো পার্সেন্ট হবে, 10% হবে। এবং কোন মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করাবে? এখানে স্টেট লাইন মেথড, অন্য কোনো মেথড নয়। লেখা 10% কস্ট অফ কার। ঠিক আছে, গাড়িটি মালিকের নিজের হয়, ঠিক আছে তো? ঠিক আছে, আর কি বলেছে? হায়ার চার্জেস। এবার হায়ার চার্জেস নিশ্চয়ই তোরা যারা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ক্লাস করেছিস আমার, তারা জানি হায়ার চার্জেস কথাটা কি। হায়ার চার্জেস মানে কি, গাড়িটা ধর মালিকের নিজের নেই, কোম্পানির নিজের নেই, তখন কোম্পানি কি করে গাড়িটা ভাড়া করে আনবে, ভাড়া করে আনলে ভাড়া করা ভ্যালু। তা ভাড়া করে আনলে কি ডেপ্রিসিয়েশন হবে? ডেপ্রিসিয়েশন নিজের হলে হবে। তাহলে বোঝা গেল দুটো পয়েন্টের মানেটা। ঠিক আছে, জেনারেলি আমি হায়ার চার্জ খুব একটা দেখি না, আমি দেখি ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তারপর কস্ট অফ ড্রাইভার, মানে ধর যে এমপ্লয়ি সে নিজেই নিজে ড্রাইভ করতে পারে না, তখন ড্রাইভ করতে না পারলে তোকে কি দিতে হবে? ওকে ড্রাইভার দিতে হবে, ড্রাইভার দিতে হবে। তো কস্ট অফ ড্রাইভার। ঠিক আছে, আর কি এই তাহলে কি কি বললাম, এই তিনটে আইটেম যোগ হবে। এর থেকে কি একটা মাইনাস হয়েছে, কি মাইনাস হয়েছে? এমপ্লয়ির থেকে যদি কিছু পাওয়া যায়, কিছু যদি পাওয়া যায়, এমপ্লয়ির থেকে যদি কিছু পাওয়া যায় সেটা হবে মাইনাস। ঠিক আছে, ব্যাস এটা পয়েন্টটা বোঝা গেল। তাহলে বল এটা বুঝতে পারলি কি বললাম? আমি আবার বলছি, গাড়িটা কোম্পানির নিজের আছে, গাড়িটা ধর কোম্পানির নিজের আছে, আর গাড়ির পেছনে খরচা করছে কে? কোম্পানি খরচা করছে। এবং সেই গাড়িটা প্রাইভেট পারপাসে ইউজ হয়, নিয়ম কি বললাম, গাড়ির পেছনে মালিক কত টাকা খরচা করেছে রানিং অ্যান্ড মেনটেন্যান্স বাবদ। গাড়িটা মালিকের নিজের, তাহলে নিজের হলে কি হয়? ডেপ্রিসিয়েশন চার্জ হবে 10%, দুটো হয়ে গেল। ড্রাইভারের পেছনে কত খরচা করা হচ্ছে, মানে প্রতি মাসে ড্রাইভারের পেছনে যে খরচাটা করা হচ্ছে, ঠিক আছে তো? সব করে যোগ করে যেটা বেরোবে তার থেকে মাইনাস হবে এমপ্লয়ির থেকে যদি কিছু পাওয়া যায়। ব্যাস, মনে রাখতে হবে। এবার যদি পার্টলি অফিসিয়াল হয় আর পার্টলি পার্সোনাল হয়, কিছুটা অফিসে ইউজ হবে আর কিছুটা পার্সোনাল পারপাসে ইউজ হবে, সেক্ষেত্রে গাড়ির জন্য কত? কখনো 1800, কখনো 2400। এবার নিশ্চয়ই বলতে হবে না 1800 কখন 2400 কখন। 1.6 হলে 1800, 1.6 ক্রস করে গেলে 2400। ড্রাইভারের জন্য কত টাকা? 900 টাকা। আচ্ছা স্যার, এটা তো মনে থাকবে। আর আমি দেখেছি ম্যাক্সিমাম, তোকে বলি, আমি এই পয়েন্টটাই সবচেয়ে বেশি দেখি, 99% জায়গায় এই পয়েন্টটাই আছে। কি পয়েন্ট আছে? গাড়িটা কোম্পানি খরচাও করছে, কোম্পানি ইউজ হচ্ছে কি পারপাসে? বোথ পারপাসে। এটাই বেশি, আমি বলছি না বাকিগুলো আসে না, এটা সবচেয়ে বেশি পয়েন্ট দেখেছি, সবচেয়ে বেশিবার দেখেছি এটাই আসছে। ঠিক আছে, আর এই পারপাসে পার্টলি পারপাসে কি বলেছে, যদি এমপ্লয় থেকে কিছু টাকা রিকভার করা যায়, এখানটা ডিডাক্টের কোনো প্রশ্ন উঠছে না। আর এটা তো আগেই বললাম তোকে, এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটাতে বললাম 1 2 3, এই পয়েন্টটা বোঝালাম না আগে, 1 2 3 এটা বোঝালাম, এটা বোঝানোর কিছু নেই, কিছুক্ষণ আগেই বলে দিয়েছি। এবার কি বলেছে,
গাড়িটা মালিকের নিজের। কি বলেছে? গাড়িটা মালিক বা কোম্পানির নিজের, গাড়িটা কোম্পানির নিজের আছে এবং গাড়ির পেছনে আগেরটা খরচা কে করেছিল, এবার খরচা কে করছে, এমপ্লয়ি মানে কর্মচারী খরচা করছে, ঠিক আছে। তাহলে সেই গাড়িটা যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয় তো নাথিং ইজ ট্যাক্সেবল, ঠিক আছে। গাড়িটা যদি প্রাইভেট পারপাসে ইউজ হয়, গাড়িটা যদি প্রাইভেট পারপাসে ইউজ হয় তাহলে কি হবে ভাব, তুই তো পড়লে বুঝে বুঝে পড়বি তাহলে কি সুবিধা হবে। গাড়িটা যদি প্রাইভেট পারপাসে ইউজ হয় তাহলে কি হবে, খরচা করছে কি কর্মচারী, তাহলে কি হবে, ওই গাড়ির যে মূল্য ছিল, দাম ছিল, গাড়ির যে দাম ছিল তার উপর 10% ডেপ্রিসিয়েশন হবে, 10% ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ড্রাইভারের কস্ট, ঠিক আছে তো, ড্রাইভারের টাকা, ড্রাইভারের যে স্যালারি বা ওই যে যা বলিস তার থেকে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, এটা হবে, ঠিক আছে। এই তিনটে অ্যামাউন্ট আসবে, ঠিক আছে। দেখ এখানে কি আসছে, রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস, এটা কিন্তু আসেনি, এখানে এরা খরচা করলো কি, এমপ্লয়ি তো করলো, আসবে কেন। আচ্ছা, পার্টলি অফিসিয়াল পার্টলি পার্সোনালে কি হয়, গাড়ির জন্য 600 আর 900, কি লেখা আছে, 1.6 এ 600 আর 1.6 ক্রস করলে 900, আর ড্রাইভারের জন্য 900 টাকা প্রতি মাসে, ঠিক আছে। ড্রাইভার সব জায়গায় 900। নাথিং ইজ ডিডাক্টেবল ফর এনি অ্যামাউন্ট রিকভার ফ্রম এমপ্লয়, ঠিক আছে। নিয়মগুলো তোকে পড়তে হবে, জাস্ট একটু একটু পড়তে হবে, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে জোর দিতে হবে, ঠিক আছে তো। তো এটা হয়ে গেল, অটোমেটিক কিছু দরকার নেই এগুলো কিছু পড়ার। এই দেখ ওটা তো পড়ালাম, এবার দেখ এটা কি লিখেছি, দেখ এক নজরে, এক নজরে অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে দেখে নেবে, এক নজরে, ঠিক আছে। এক নজরে দেখ লেখা আছে সুন্দর করে, কি লেখা আছে, ওনারশিপ অফ কার, মানে গাড়িটার মালিককে কোম্পানি, গাড়িটার মালিককে কোম্পানি, খরচা করছে কে, কোম্পানি, এটাই তো পরীক্ষায় দেওয়া বললো, এটাই দেবে পরীক্ষা, এটা সবার ফার্স্ট, এটাই বেশি দেবে, এটাই 99% চান্স পরীক্ষায় আসা, ঠিক আছে, এটাই চান্স বেশি, ঠিক আছে তো। গাড়িটা যদি অফিস পারপাস ইউজ হয়, পড়েছিস তো, বল অফিস পারপাস ইউজ হলে কি হবে, আরে অফিস পারপাসে যেই হোক নীল, যেই হোক নীল কিচ্ছু হবে না, নাথিং ইজ ট্যাক্সেবল, দেখ লিখেছি নীল। গাড়িটা যদি পার্সোনাল পারপাস ইউজ হয় তাহলে কি হবে, গাড়ির 10% ডেপ্রিসিয়েশন হবে, নিজের গাড়ি 10% ডেপ্রিসিয়েশন হলো, ঠিক আছে তো। বা নিজের গাড়ি না থাকলে তখন হায়ার চার্জেস, ড্রাইভার স্যালারি নেবো, আর অ্যাকচুয়াল এক্সপেন্স এমপ্লয়ার যে টাকাটা খরচা করবে, ঠিক আছে তো। আর এখানটায় না এটা মাইনাস হবে, ভুল করে প্লাস পড়ে গেছে, বুঝিস তো, এটা মাইনাস হবে, মাইনাস করে দে, অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, এটা মাইনাস হবে, ঠিক আছে, ভুল করে প্লাস পড়ে গেছে, ঠিক আছে। এটা কার হলো, এটা হচ্ছে এই দেখ অফিসিয়ালটা হলো এইটা, এটা হচ্ছে অফিসিয়াল, ঠিক আছে তো, এটা হচ্ছে পার্সোনাল, ঠিক আছে। আর বোথ কোনটা দেখিস তো, বোথ দেখ অলরেডি পড়ে দিয়েছি, দেখ সুন্দর করে চারটা চার্ট করে যেন মনে রাখতে সুবিধা হয়। এবার বলছে ওনারশিপ অফ কার, এটা কি, এবার হচ্ছে এমপ্লয়ার, খরচা করেছে এমপ্লয়, খরচা করেছে এমপ্লয়, ঠিক আছে। অফিসিয়াল পারপাস ইউজ হলো নীল, অফিসিয়াল পারপাস ইউজ হলে কি হচ্ছে, অ্যান্সার নীল, ঠিক আছে। পার্সোনাল পারপাস ইউজ হলে কি হচ্ছে, দেখ পার্সোনাল পারপাস 10% গাড়ির ডেপ্রিসিয়েশন হবে, ড্রাইভার স্যালারি হবে, আর অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, ঠিক আছে, এই মতো বললাম। তাহলে এখানে কি কি বললাম, এখানে কি লেখা আছে, এখানে গাড়িটা, গাড়িটার মালিককে কোম্পানি, কোম্পানি মালিক, খরচা যদি কোম্পানি করে কি হবে, খরচা যদি কর্মচারী করে কি হবে, এটাই তো লেখালাম। এই হচ্ছে একটা অঙ্ক দিয়েছি, প্রথমে একটা অঙ্ক, এক একটা করে অঙ্ক করবো, ঠিক আছে তো, করবো অঙ্ক। এই দেখ কি লেখা আছে এখানে, 1 নম্বর অঙ্কটা দিয়েছি, পরীক্ষায় কিন্তু এরকম অঙ্ক দেবে না, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে না, পরীক্ষায় কেমন দেবে, পরীক্ষায় তো এরকম মোটর কারের উপর কোনো অঙ্ক দেবে না, পরীক্ষায় 15 নম্বরে একটা বড় স্যালারি দেবে, তার একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে মোটর কার, সেই অ্যাডজাস্টমেন্ট মানে কি, এর বাইরে তো কোনো অ্যাডজাস্টমেন্ট হতে পারে না, সব অ্যাডজাস্টমেন্ট চলছে, এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট হতে পারে না। 3-4টে অঙ্ক তুলে রেখেছি যে এর বাইরে তুই পাবিই না পরীক্ষায় কোশ্চেন, ঠিক আছে। কি লিখেছে, ডিটারমাইন দা ভ্যালু অফ পারকিউজিট, আমি প্রথমেই বলেছিলাম মোটর কার কি, মোটর কার ফেসিলিটি কি পারকিউজিটস এর মধ্যে পড়ে, হ্যাঁ পড়ে,
প্রথম পয়েন্ট কি লিখেছে দেখ, ডিটারমাইন দ্য ভ্যালু অফ পার্কিং ইন রেসপেক্ট অফ মোটর কার চার্জেবল ইন হ্যান্ডস অফ এক্স, ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, ঠিক আছে, ইন দ্য ডিফারেন্ট সিচুয়েশন মেনশন বিলো, বিভিন্ন সিচুয়েশন, অ্যাজুমিং এক্স ইজ আ স্পেসিফাইড এমপ্লয়ি। পড়েছিলাম স্যালারি যখন পড়ানো আরম্ভ করেছিলাম, দেখবি মর্নিংয়ে যেগুলো করাচ্ছিলাম সেখানে বলেছিলাম কিন্তু স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে, মনে আছে? মনে আছে, বলবি? স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে বলতে পারবি নাকি? স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে? স্পেসিফাইড এমপ্লয়ি হতে গেলে তিনটে কন্ডিশন মানতে হবে, তিনটে কন্ডিশন। একটা, কোম্পানির ডিরেক্টর হতে হবে, ঠিক আছে, তোমার বাৎসরিক স্যালারি মানে অ্যানুয়াল স্যালারি 50,000 টাকা হতে হবে, 50,000 টাকা বা তার বেশি হতে হবে, পারকিউজিটস বাদ দিয়ে, আর হতে হবে কোনো কোম্পানির 20% শেয়ারের মালিকানা থাকতে হবে, ভোটিং পাওয়ার 20% মালিকানা, ওই কোম্পানি যতগুলি পুরুষ আছে তার 20% তোমার থাকতে হবে, তাকেই বলা হয় হচ্ছে স্পেসিফাইড এমপ্লয়ি। কি বললাম? স্পেসিফাইড এমপ্লয়ি তিনটে কন্ডিশন হতে হয়, এগুলো তো 11এই পড়ে এসেছি, 11এ ছিল হোয়াট ইজ স্পেসিফাইড এমপ্লয়ি, 11এই আসতো। বললাম তো, একটা হচ্ছে কোম্পানির ডিরেক্টর হতে হবে, একটা হচ্ছে 50,000 টাকা স্যালারি হতে হবে, বছরে বছরে 50,000 টাকার বেশি স্যালারি হতে হবে, পারকিউজিটস বাদ দিয়ে, পারকিউজিটস পড়াচ্ছি ওটা বাদ দিয়ে 50,000 টাকা হতে হবে, আর কোম্পানির 20% শেয়ারের মালিকানা হতে হবে, এটা স্পেসিফাইড এমপ্লয়ি বলে একে। বলছে এক নম্বর বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ কার, তাকে একটা গাড়ি প্রোভাইড করে, তাকে মানে কি এক্স, এক্স কে, এক্সটা কে, এমপ্লয়ি, এমপ্লয়িকে একটা গাড়ি প্রোভাইড করে, গাড়ির ক্যাপাসিটি কত, 1200 সিসি, গাড়িটার কস্ট কত, 1200 সিসি, সরি কস্ট কি, গাড়িটার ক্যাপাসিটি 1200 সিসি, গাড়িটার দাম কত, 4.5 লাখ টাকা, তো গাড়িটা প্রোভাইড করেছে কে? কোম্পানি প্রোভাইড করেছে, গাড়িটা প্রোভাইড করেছে কোম্পানি, ঠিক আছে তো, কত তারিখে, এত তারিখে গাড়িটা প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে তো। এবার যে বোথ ফর অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, গাড়িটা ইউজ করা হয়েছে বোথ পারপাস, অফিসিয়াল পারপাস এবং প্রাইভেট পারপাসে, এবং গাড়িটার পেছনে অ্যাকচুয়াল খরচা করা হচ্ছে কত, তাই গাড়িটার পেছনে 35,000 টাকা, ওই রিপেয়ার আর মেনটেন রানিং খরচা বলে, রানিং আর মেনটেন্স খরচা, আর ড্রাইভার স্যালারি 24,000 টাকা, আর ব্রন্ড বাই এমপ্লয়ার, এই খরচাটা করছে কে, এই খরচাটা করছে কে, এমপ্লয়ার, মানে কোম্পানি করছে, গাড়ি প্রোভাইড করেছে কে, কোম্পানি, খরচা করছে কে, কোম্পানি, দুটোই তো কোম্পানি করছে, তাই তো। এবার কি পারপাসে ইউজ হচ্ছে বল, বোথ পারপাসে ইউজ হচ্ছে। বলছে 400 টাকা পার মান্থ ইজ চার্জ বাই এক্স, মানে এক্স এর থেকে 400 টাকা পাওয়া গেছে বাই হিজ এমপ্লয়ার ফর দ্য সেম। 60% গাড়ির যে 60% আছে না, 60% গাড়ি প্রাইভেট পারপাসে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, প্রাইভেট পারপাসে ইউজ করা হচ্ছে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? চ, খাতা খোল, বলছি। না, দাগ কাটাকাটি কিছু নেই। না না, হ্যাঁ, চ্যাপ্টারের নাম মোটর গাছ স্যালারি। আচ্ছা, তাহলে আবার বলছি, এই যে গাড়িটার কথা বলছে, গাড়িটা আমাদের কোম্পানির এমপ্লয়ির নাম কি, কোম্পানির এমপ্লয়ির নাম হচ্ছে এক্স, এমপ্লয়ি হচ্ছে এক্স, ঠিক আছে, আর কোম্পানি এক্স কে গাড়ি প্রোভাইড করেছে, তার মানে গাড়িটা কার, কোম্পানির গাড়ি, গাড়ির পেছনে খরচা করছে কে, কোম্পানি, দুটোই কোম্পানি করছে, আর গাড়ির ক্যাপাসিটি কত, 1200 সিসি, এইমাত্র লিখালাম, দেখ অলরেডি দেখা, দেখলেই বুঝতে পারবি, বলতে পারবি, মনে করে বলতে পারবি, দেখ এই দেখ, এই যে কোন পয়েন্টটা আছে বলতো, এই দেখ কোন পয়েন্টটা দিয়েছে বলতে পারবি, এই দেখ এখানে এই পয়েন্টটা দিয়েছে, এই পয়েন্টটা দিয়েছে, তাই তো, তাহলে গাড়ির ক্যাপাসিটি 16-র নিচে না উপরে, নিচে, তাহলে কত হবে, গাড়ির জন্য হবে 1800, আর ড্রাইভারের জন্য হবে 900, এটাই অ্যান্সার হতে হবে, এটাই অ্যান্সার হতে হবে, 1800 টাকা প্রতি মাসে গাড়ির জন্য, আর 900 টাকা প্রতি মাসে ড্রাইভারের জন্য। আচ্ছা এটাই অ্যান্সার লিখবো, তো লেখ এখানে অ্যান্সার লেখ, এ নম্বর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, এ নম্বর কোশ্চেনের অ্যান্সার। ডিস্টার্ব করছিস সেটা।
অঙ্কের নাম্বার কত ছিল? 1 নাম্বার, তাই তো? এক লাইন ছেড়ে লিখছি। তাহলে গাড়ির জন্য কত? 1800 টাকা। ড্রাইভারের জন্য কত? 900 টাকা। এবার দেখ কবে প্রোভাইড করেছে গাড়িটা, দেখ কোশ্চেন পড়ে বল। কোশ্চেনে বলেছিল মে মাসের 3 তারিখে প্রোভাইড করেছে গাড়ি প্রোভাইড করেছে কবে? মে মাসের 3 তারিখে। মে মাসের 3 তারিখে গাড়ি প্রোভাইড করা হয়েছে। তাহলে মে মাসের 3 তারিখে যদি গাড়ি প্রোভাইড করা হয় তাহলে কতদিন হচ্ছে মার্চ মাস অবধি? মে থেকে মার্চ ক মাস গণ? মে, আরে এপ্রিল মাসটা বাদ দে। মে থেকে পুরো মার্চ অবধি গুনতে থাক, কত মাস হচ্ছে? 13 কি করে হয় 12 মাসের মধ্যে? কত মাস হচ্ছে? 11 মাস হচ্ছে। এবার দেখ, এবার একটা প্রশ্ন বলছি। মে মাসটা ধরবো না, মে মাসে কবে গাড়ি প্রোভাইড করে? 3 তারিখ। তো বলছে মে মাসের 3 তারিখে গাড়ি প্রোভাইড করেছে, মে মাসটা কাউন্ট করো না। ঠিক আছে, কাউন্ট করা আরম্ভ হবে জুন মাস থেকে। জুন মাস থেকে এখানে পার্ট যে 3 দিন আছে, 3 দিনের কোনো হবে না, রুলে এটাই বলাই আছে যে এরকম হবে না। ঠিক আছে তো? হ্যাঁ, পরের মাস থেকে ধরতে হবে। মানে তুই বলতে স্যার মে মাসে 3 দিন বলছে, রুলে বলেছে যে কোনো মাসে যদি কোনো পার্ট ইউজ করা হয় তাহলে সেই মাসটাকে ইগনোর করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মে মাসে 3 দিন ইউজ করে মে মাসটাকে ইগনোর করতে হবে, রইলো বাকি ক মাস? 10 মাস। তাহলে 1800 × 10 আর 900 × 10, তাহলে এটা কত হচ্ছে? 18,000। আর এটা হচ্ছে 9,000। 18 আর 9 যোগ করে কত হচ্ছে? 27,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু অফ পারকিউজিটস হলো। ঠিক আছে, এটা ভ্যালু অফ পারকিউজিটস হলো। ঠিক আছে, এই নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারলি তো? এই নম্বর কোশ্চেন এটাই বলতে চাইছিল। বলছে তোকে 1200 সিসি কার প্রোভাইড করা হয়েছে, গাড়িটা বোথ পারপাসে ইউজ করা হবে, গাড়িটা বোথ বোথ পারপাসে ইউজ করা হচ্ছে, গাড়ির রানিং মেনটেন্স খরচা বলছে এত, ড্রাইভার স্যালারি বলেছে এত, আর বলছে 400 টাকা প্রতি মাসে তোর এমপ্লয় থেকে চার্জ করা হবে। আমি কি বলেছিলাম? এই কেসে যদি এমপ্লয় থেকে কোনো চার্জ করা হয়, কোনো ডিডাক্ট হয় না, লেখা ছিল নোটে, লেখা ছিল নোটে লেখা ছিল, এই কেসে কিন্তু ডিডাক্ট হয় না। তো বেশ হয়ে গেল, এন্ট্রি হয়ে গেল এখানে। এবার সেকেন্ড কোশ্চেনটা পড়তে হবে, এক একটা করে পার্ট বাই পার্ট পড়তে হবে। এটা একে এ করলাম, তাই তো? এবার করবো বি। বি কি বলেছে? হি ওনস আ কার। ঠিক আছে, মানে হি ওনস আ কার মানে এক্স এর নিজের গাড়ি আছে। কত? গাড়ির ক্যাপাসিটি বলছে 800 সিসি, হুইচ ইজ ইউজড বাই হিম বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস। রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স অফ দ্য কার, যার মধ্যে ড্রাইভার স্যালারি ইনক্লুড আছে, 45,000 টাকা। আর এন্টায়ারলি বন্ড বাই এমপ্লয়ার, মানে এখানে কি হচ্ছে? গাড়িটা কার? গাড়িটা হচ্ছে এমপ্লয়ি নিজের আছে। ঠিক আছে, আর খরচা করছে এমপ্লয়ার, মালিক খরচা করছে। এবার দেখ রুল মনে পড়তে হবে তোকে। হ্যাঁ, লেখা নেই, ফার্স্টে লেখা আছে, দেখ দেখাই দিচ্ছি। এগুলো তোকে পড়ে রাখতে হবে। এই যে খরচা করছে কে? খরচা করছে এমপ্লয়ার। ঠিক আছে, খরচা করছে এমপ্লয়ার। এবার বলতে হবে কি পারপাসে গাড়িটা ইউজ করা হচ্ছে, পারপাসটা দেখতে হবে। এখানে পারপাসটা কি বলেছিল দেখ কোশ্চেনটা পর, এন্টারলি কি পারপাসে? বোথ পারপাস। তাহলে বোথ পারপাসের নিয়মটা কি ছিল? কত টাকা গাড়ির পেছনে খরচা করছে, কোশ্চেন পড়ে বল। এখানেই আমি করে দিচ্ছি, এখানটাই করে দিচ্ছি, এখানে করে দেবো আমি, এখানটায় অ্যান্সারটা এখানে করে দেবো।
বি নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে করে দেবো। বল বল কত? 45,000 টাকা গাড়ির পেছনে খরচা করছে, কত? 45,000 টাকা। ঠিক আছে, এইবার এখানে এখানে গাড়ির ক্যাপাসিটি কত বলেছিল? তার মানে 1800 টাকা হবে, তাহলে 1800 × 12, এখানে হবে 1800 × 12। কর ক্যালকুলেটার নিয়ে, 1800 × 12। 21,600 টাকা। আর 900 × 12, 10,800 টাকা। বাদ দে। বাদ দিয়ে কত হচ্ছে বল? ব্যাস, এটাই, এটুকু দে, বি নম্বর অ্যান্সার হয়ে গেল, 12,600 হবে। ওখানে গিয়ে লিখবি কেন? তুই তুই তো খাতায় লেখ। হ্যাঁ হ্যাঁ, বি দিয়ে লেখ। অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার, অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার 45,000। ঠিক আছে, লিখবি অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার 45,000 মাইনাস, কি লিখবি? কি লেখা আছে? এই যে লেস লেখা আছে না, লেস, এখানে লিখবি ফর কার। লিখবি লেস, লেস লিখলি তো, লেস লিয়ে লিখবি, নিচে লিখবি কার, ফর কার 1800 × 12, ফর কার লিখবি 1800 × 12। ঠিক আছে, ফর কার লিখবি 1800 × 12, ওখানে দেখিয়ে দে 1800 × 12। তারপর লিখবি ফর ড্রাইভার, তারপর লেখ ফর ড্রাইভার, লেখ ফর ড্রাইভার 900 × 12। ঠিক আছে, 900 × 12 কত হলো? 10,800। বাদ দিয়ে কত হলো? 12,600। ঠিক আছে, এইটা ছিল বি নম্বর কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, হলো। এবার দেখ কি করতে হবে এরপরে। বি নম্বর কোশ্চেনটা হয়ে গেল, সি নম্বর কোশ্চেন বলছে হি ওনস আ কার অফ 1200 cc হুইচ ইজ এক্সক্লুসিভলি ইউজড, ঠিক আছে, বাই হিম প্রাইভেট ওয়ার্কস। পুরোপুরি প্রাইভেট কাজ করছে গাড়িটা নিয়ে। তোর নিজের গাড়ি আছে, তুই গাড়িটা নিয়ে পুরো প্রাইভেট কাজ করছিস, যেমন পার্সোনাল কাজ করছিস। রানিং অ্যান্ড মেনটেন্স অফ দ্য কার 28,500, ড্রাইভার স্যালারি বলছে 24,000 টাকা পেড বাই দ্য এমপ্লয়ার। তার মানে গাড়িটা তোর নিজের আছে, খরচা করছে কে? মালিক। খরচা মালিক করছে। নিয়ম কি ছিল দেখ, প্রথমেই আছে, প্রথমেই লেখা ছিল না, ওটা না, ওটা তো বোধ ছিল তার উপরে। এই যে, এই যে কি লেখা ছিল, অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার। তাহলে দেখতে হবে অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার। দেখ কোশ্চেন পড়ে বল, এমপ্লয়ার কত টাকা খরচা করছিল। এই কেসে এমপ্লয়ার কত খরচা করেছিল, কোশ্চেন পড়ে বল এমপ্লয়ার খরচা কত ছিল এই কেসে। এটাই হবে অ্যান্সার, 28,500ই হবে অ্যান্সার। সির অ্যান্সার কত হবে? 28,500। ব্যাস, এটার অ্যান্সার হবে 28,500 টাকা। ব্যাস এইটুকুই। পরীক্ষার ব্যাপারে খুব একটা লিখতে হয় না, লিখতে হবে কার, কার লিখবি, কার লিখে 28,500, ব্যাস। ঠিক আছে, অ্যান্সার হবে কার 28,500 টাকা। কোনটা কোনটা? এখানে আসবে না তো, এখানে কি বলেছিল, এখানে বলছে মানে এমপ্লয়ার রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস বাবদ কত টাকা খরচা করেছে, এটাই নোট লেখা ছিল। নোট পড়তে হবে, তোকে তো নোট পড়তে হবে, তাহলে তুই বুঝিয়ে যাবি। তাহলে কটা পয়েন্ট হলো? 3টে হলো। এবার ডি, ডি নম্বর কি বলেছে? হি ওনস আ কার, তো নিজের গাড়ি আছে, গাড়ির ক্যাপাসিটি 800, গাড়িটা অফিসিয়াল পারপাসে ইউজ করা হচ্ছে। গাড়িটা কি পারপাসে ইউজ করা হচ্ছে? অফিসিয়াল পারপাসে ইউজ করা হচ্ছে। ও, used by him for official work also. Entire running and maintenance expenses গাড়ির বলছে 42,000 টাকা, ড্রাইভার স্যালারি 18,000 টাকা, আর পেড বাই দ্য এমপ্লয়ার। এক্স ক্লেম ড্যাট অ্যান অ্যামাউন্ট অফ 35,800, ঠিক আছে, স্পেন্ড ফর দ্য অফিস ইউজ অফ দ্য কার। ঠিক আছে, অফিস ইউজ অফ দ্য কার। তো এটা তোকে বলে দিচ্ছি। এটা কত নম্বর পয়েন্ট বললাম? এটা ডি। তাহলে গাড়ির পেছনে কত টাকা খরচা করা হয়েছে বল? গাড়ির পেছনে খরচা করা হয়েছে 42,000 টাকা।
দাঁড়া, কোথায় গেল? গাড়ির পেছনে 42,000 টাকা খরচা করা হয়েছে, আর ড্রাইভার স্যালারি হয়েছে 18,000 টাকা, টোটাল হয়েছে কত? 60,000 টাকা। এবার এক্স ক্লেম দ্যাট অ্যামাউন্ট 35,800 ইজ স্পেন্ড ফর অফিস ইউজ অফ দ্য কার। ঠিক আছে তো? তাহলে লেখ, অ্যান্সার লেখ। ডি, বি তো দরকার নেই, এখানে ডি করবো। লেখ, রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস অফ দ্য কার। রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স অফ দ্য কার কত হবে? কার, ব্র্যাকেটে লিখবি ইনক্লুডিং ড্রাইভার, ব্র্যাকেটে লিখবি ইনক্লুডিং ড্রাইভার। কত টাকা ছিল? রানিং খরচা কত? 42,000 টাকা, আর ড্রাইভার স্যালারি ছিল 18,000 টাকা, টোটাল কত হচ্ছে? 60,000 টাকা। এবার লেখ, এক্সপেন্ডিচার ইনকার্ড ফর অফিস ইউজ। লেখ, এক্সপেন্ডিচার ইনকার্ড ফর অফিস ইউজ। এক্সপেন্ডিচার ইনকার্ড ফর অফিস ইউজ কত? 35,800। কত হচ্ছে? বাদ দিয়ে বল কত হচ্ছে? 24,200। ঠিক আছে, এটা হয়ে গেল সিম্পল ব্যাপার। এবার দেখ, ই নম্বর পয়েন্ট। ই নম্বর পয়েন্টটা কি বলেছে? দেখ, ই নম্বর পয়েন্ট বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ কার। হি ইজ প্রোভাইড, তাকে তাকে একটা গাড়ি প্রোভাইড করা হয়েছে। কত? 1800 সিসির গাড়ি প্রোভাইড করা হয়েছে, এক্সক্লুসিভলি ফর হিজ প্রাইভেট ইউজ। ঠিক আছে, প্রাইভেট ইউজে ওকে গাড়ি প্রোভাইড করা হয়েছে। এই আগের পয়েন্টটা বুঝতে পেরেছিস? দেখ, কোম্পানি থেকে 60,000 টাকা খরচা করেছে, কিন্তু অফিসিয়াল পারপাসে খরচা হয়েছে কত? তো বাকি টাকা তো সুযোগ পেয়ে গেছিস। বাকিটা তো সুযোগ, ওইটাই নিলাম, আর কিছু করিনি। বলবি স্যার অফিসিয়াল পারপাসে তো নাথিং ইজ ট্যাক্সেবল হয়, নাথিং ইজ ট্যাক্সেবল, কিন্তু তুই যে এক্সট্রা বেনিফিটটা, ওই এক্সট্রা বেনিফিটটার উপর ট্যাক্স দিতে হলো। এখানে ই নম্বর বলেছে যে তোকে গাড়ি প্রোভাইড করেছে 1800 সিসি, এক্সক্লুসিভলি ফর ইজ প্রাইভেট পারপাস, ফর ইজ প্রাইভেট ইউজ। দ্য এন্টার রানিং অ্যান্ড মেনটেন্স অফ দ্য গাড়ির বলেছে কত? 56,000 টাকা, ড্রাইভার স্যালারি ইনক্লুড, পেড বাই দ্য এমপ্লয়ার। ঠিক আছে তো? অ্যামাউন্ট 1500 টাকা পার মান্থ পেড বাই এক্স টু হিজ এমপ্লয়ার ফর দ্য সেম কস্ট অফ দ্য কার, 2,80,000 টাকা। তার মানে কি? কোশ্চেন পড়ে দেখতে হবে গাড়িটা ওন্ড করছে কে, গাড়িটা কার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা এমপ্লয়ার, তাই তো? হি ইজ প্রোভাইডেড উইথ আ কার, হ্যাঁ গাড়িটা হচ্ছে এমপ্লয়ারের গাড়ি। গাড়িটা কার? গাড়িটা কি কোম্পানির গাড়ি। গাড়ির পেছনে খরচা করছে কোম্পানি, কি পারপাস ইউজ করে? প্রাইভেট পারপাস। রুল কি বলেছিলাম? প্রথমে লিখতে হবে তোর গাড়ির ডেপ্রিসিয়েশন। গাড়ির ডেপ্রিসিয়েশন, মালিকের গাড়ি তো, গাড়ির ডেপ্রিসিয়েশন, গাড়ির ভ্যালু কত? 2,80,000 টাকা, তার 10% ডেপ্রিসিয়েশন হবে কত? 28,000 টাকা। এবার কি নিতে হবে? আর কি কি বলেছিলাম বল? গাড়ির ডেপ্রিসিয়েশন হবে। আচ্ছা, এবার গাড়িটার পেছনে কত খরচা করছে মালিক রানিং অ্যান্ড মেনটেন্স বাবদ? কত কত? 56,000 টাকা। তাহলে 56,000 টাকা নিতে হবে। ব্যাস, দুটো হয়ে গেল। আর কি আসবে?
আর কি আসবে, যদি এমপ্লয় থেকে কিছু পাওয়া যায় সেটা মাইনাস হবে, হয়ে গেল। তাহলে এটা লিখতে হবে, তাহলে বুঝতে পারি তো। এই অঙ্কটার মধ্যে না, এই অঙ্কটার মধ্যে এই যতগুলো পয়েন্ট আছে, আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো লাগলো আমি তোকে বলি, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোনটা বলেছিলাম বল, বি না? নাকি এরটা, এর অ্যান্সার কত বলেছিলাম বল, এর অ্যান্সারটা দেখতে। দাঁড়া, হ্যাঁ এরটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এখানে বেশি ইম্পর্টেন্ট লাগলো এর পয়েন্টটা, এটা স্টার মারলাম। আর কোনটা ইম্পর্টেন্ট ছিল এখন যেটা করছি, কোনটা বল? ই, ইটা ইম্পর্টেন্ট। এখন আমি যা পেলাম এই দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো, ঠিক আছে তো। তো ই নম্বর পয়েন্টটা দেখ করে দিচ্ছি। লেখ রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস কত, 56,000 টাকা। লেখ রানিং অ্যান্ড মেনটেনেন্স এক্সপেন্সেস 56,000 টাকা, রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স কত, 56,000 টাকা। প্লাস কি লিখবো বল, ডেপ্রিসিয়েশন বলেছিলাম না। এবার এখানে না ডেপ্রিসিয়েশন কথাটা লিখলে, লিখলে খারাপ লাগে দেখতে, ঠিক আছে তো। দেখতে ভালো লাগবে, একটা অন্য নতুন একটা নাম দিলে দেখতে ভালো লাগবে। সেটা কি বলতো, নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার। নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার এই কথাটা বলতে হয়, ডেপ্রিসিয়েশনকে এটাই বলা হয় নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার, ট্যাক্সের ভাষায়, ঠিক আছে। এখানে ডেপ্রিসিয়েশন না লিখে লিখবি কি, নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার, এই কথাটা লিখবি, নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার লেখ, নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার। এটাকেই ডেপ্রিসিয়েশন বলে, আমরা যখন ডেপ্রিসিয়েশন পড়তাম না, কেন ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, এই নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য, ঠিক আছে তো। ওখানে একটা ফিচার্সের পয়েন্ট ছিল, লেখ নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার। কত পার্সেন্ট বললাম বল, 10%। কত, 2,00,000, 2,80,000-এর 10%, 28,000। এই যে এইগুলো করালাম না, মেন অঙ্ক করার সময় তোমার গতির সঙ্গে, 15 নম্বর অঙ্ক গতির সঙ্গে অঙ্ক হবে, এগুলোই তো মেন জিনিস, ঠিক আছে। 28,000 হয়ে গেল। আর কি বলেছিলাম, এমপ্লয়ের থেকে যদি কিছু পাওয়া যায়, অ্যামাউন্ট রিকভার্ড ফ্রম এমপ্লয়ি, ফ্রম এক্স, কত টাকা বলেছে, 1,500 টাকা। 1,500 ভুল বললি রে, শিওর, 100% শিওর ভুল বলেছিস। 1,500 টাকা পার মান্থ বলেছিল না, তাহলে তো বলতে হবে 1500 × 12 হবে, 18,000। 66,000 অ্যান্সার, দেখ 66,000 অ্যান্সার, হ্যাঁ 66,000 অ্যান্সার। লাস্ট পয়েন্ট করবো এটা, হয়েছে। তো এই অঙ্কটা রিভিশন করলে তুই কারেন্ট যে কোনো অঙ্ক পেরিয়ে যাবি, বুঝতে পারলি ব্যাপারটা, পুরো পয়েন্টগুলো, পয়েন্টগুলো বুঝতে পেরেছিস তো। লাস্ট পয়েন্ট, এফ, মুখে মুখে বল দেখি এফ এরটা। এমপ্লয়ার প্রোভাইডস টু কার্স, ঠিক আছে, এমপ্লয়ারকে দুটো কার প্রোভাইড করা যায়, হ্যাঁ ভালো পয়েন্ট, একটা আছে এরকম একটা অঙ্ক সেট করেছি, দুটো কার, জেনারেলি একটা গাড়ি প্রোভাইড করে, এর মধ্যে দুটো কার প্রোভাইড করে, দুটো কার প্রোভাইড, দুটো গাড়ি প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে তো। 800 সিসি আর একটা 1800 সিসি, ঠিক আছে, 2x। কি পারপাসে, ফর অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, মানে বোথ পারপাসে ইউজ করা হয়েছে। দ্য রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স অফ দ্য কার, ড্রাইভার নিয়ে 35,200, ঠিক আছে। আর 48,600 হচ্ছে এন্টারলি, কি বলে, ও আচ্ছা, দুটো গাড়ি, দুটো গাড়ির, প্রথম গাড়ি 35,200, পরের গাড়ি হচ্ছে 48,600। দ্য কস্ট অফ টু কার্স, 2,80,000 আর 4,20,000। খুব ভালো পয়েন্ট দিয়েছে, তাহলে বুঝতে পারলি তো, দুটো গাড়ি দিয়েছে। এবার, এবার দুটো গাড়ি দিয়েছে তো, এরকম কেসে কি না, দুটো গাড়ির মধ্যে ওরা কি, দুটো গাড়ি কি পারপাসে ইউজ করা হচ্ছে, বোথ, দুটো গাড়ি বোথ পারপাসে। দুটো গাড়ি বোথ পারপাস হবে না, এক্ষেত্রে একটা গাড়ি বোথ হয়ে যাবে, আর একটা গাড়ি প্রাইভেট হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম, বুঝতে পারলি, দুটো গাড়ি দিলে এটাই হচ্ছে নিয়ম। এবার দেখ অঙ্কটা করব, তার আগে আমি তোকে বুঝিয়ে দিই ব্যাপারটা।
এই যে প্রথমে দুটো গাড়ি দিয়েছে তো, প্রথম গাড়িটা একটা গাড়ি ছিল 1800 আর একটা গাড়ি কত ছিল বল? 800। একটা একটা গাড়িকে প্রাইভেট ধরবি আর একটা গাড়িকে বোথ ধরবি, ঠিক আছে তো? তাহলে কোন গাড়িটাকে প্রাইভেট ধরবো আর কোন গাড়িটাকে বোথ ধরবো, ঠিক আছে তো? তো দেখ, 1800 সিসি যেটা ছিল ওটাকে ধরবো বোথ, ঠিক আছে? 1800 সিসিকে যে কোনো একটাকে বোথ ধরতে হয়। 1800 সিসিকে বোথ ধরবো আর 800কে প্রাইভেট ধরবো, 800কে প্রাইভেট ধরবো, ঠিক আছে তো? 800কে প্রাইভেট ধরবো। তো করে ফেল, করে ফেল। 1800কে বোথ ধরবো আর 800কে প্রাইভেট ধরবো। ঠিক আছে, লিখবো, হ্যাঁ? ফর কার, ঠিক আছে, ফর কার কত, কত সিসি? 1800 সিসি। তো 1800 সিসিকে কত ধরতে, কি ধরতে বললাম বল? 1800 সিসিকে বোথ। তাহলে নিয়ম কি ছিল বল? 16 সিসির বেশি হলে, দেখ রুল কি, গাড়ি কে দিয়েছে? মালিক। খরচা কে করেছে? মালিক। দুটোই মালিক করেছে। বোথ পারপাস ইউজুয়ালি কি হয়, 16-র বেশি হয়ে গেলে কত ছিল? 1800 আর 900, সরি 2400 আর 900, 2400 আর 900, 2400 আর 900। তাহলে এটা অ্যান্সার হবে 2400 গাড়ির জন্য, আর 900 টাকা কার জন্য? ড্রাইভারের জন্য। 2400 প্লাস 900 করে ইন্টু 12 করে, তো 39,600 এরকম কিছু একটা হবে। দেখ, এটা কি ধরলাম? বোথ পারপাস ধরলাম, বোথ। ফর কার এটা কত হবে? আর একটা কি ছিল? 800 সিসি। প্রাইভেট পারপাসের নিয়ম মনে আছে? কি বলেছিলাম? কিছুক্ষণ আগেই তো, আগে একটা অঙ্ক করলাম না, এই তো এটাই তো করলাম। কত খরচা করি? লাইক রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস। বল, রানিং অ্যান্ড মেনটেন্যান্স কত টাকা বলেছিল বল? লিখে দে 35,200। প্রথম গাড়িটাকে কি ধরেছি আমরা? বোথ। সেকেন্ড গাড়িটাকে কি ধরেছি? পার্সোনাল। তো সেকেন্ড গাড়ির কস্ট কত ছিল? সেকেন্ড গাড়ির কস্ট কত ছিল বল? হ্যাঁ, 800 টাকা প্রাইভেট ধরছে, 800 কি প্রাইভেট? 2,80,000 ছিল, তাই তো? 2,80,000 10%। ঠিক আছে, কত হচ্ছে? 28,000 টাকা। আর এমপ্লয়ের থেকে কিছুই পাওয়া যায়নি, এটা ড্যাশ হলো। তাহলে কত হচ্ছে বল? 35 আর 20, 55, 55 আর 8, 63 আর 200। তাহলে বুঝতে পারলি অ্যান্সারটা? এই হচ্ছে অঙ্কের অ্যান্সারটা গেল। তাহলে দুটো গাড়ি থাকলে একটাকে ধরবি প্রাইভেট আর একটাকে ধরবি বোথ। একটাকে ধরবি প্রাইভেট, একটাকে বোথ। তাহলে কোনটাকে প্রাইভেট ধরলাম, কোনটাকে বোথ ধরলাম দেখে নে। এটাকে প্রাইভেট ধরলাম, ঠিক আছে? যার ক্যাপাসিটি বেশি তাকে ধরবি বোথ, যার ক্যাপাসিটি বেশি তাকে ধরবি বোথ, আর যার ক্যাপাসিটি কম তাকে ধরবি প্রাইভেট, ঠিক আছে? তাকে ধরবি প্রাইভেট। হয়ে গেল। এবার জি নম্বর, লাস্ট পয়েন্ট কি হয়ে যায়? এমপ্লয়ার প্রোভাইডস মারুতি, ঠিক আছে, 800, মারুতি 800 প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে, এক্সক্লুসিভলি ফর হিজ প্রাইভেট ইউজ, ঠিক আছে, প্রাইভেট পারপাসে। দ্য রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস অফ দ্য কার কত? 45,000 টাকা বন্ড বাই এক্স, ঠিক আছে? দ্য কার ইজ সেলফ,
মানে সেলফ ড্রাইভ করবে, নিজেই ড্রাইভ করতে পারে, ঠিক আছে, কারণ কারণ ড্রাইভারের কোনো প্রশ্ন নেই, কস্ট অফ দ্য কার। তাহলে এ গাড়িটা, গাড়িটার মালিককে, কোম্পানি, খরচা করছে কে? না, খরচা এমপ্লয়ি করেছে, এমপ্লয়ি খরচা করেছে। এবার দেখ এমপ্লয়ি খরচা করেছে, এবার দেখ এমপ্লয়ি খরচা করলে রুল কি ছিল দেখ, এমপ্লয়ি খরচা করেছে, এই দেখ এমপ্লয়ি খরচা করেছে। এবার কি পারপাসে গাড়িটা ইউজ হয়েছে দেখ, পার্সোনাল পারপাস, পার্সোনাল পারপাস বলে, তাই তো? তাহলে তো দেখতেই পাচ্ছি পার্সোনাল গাড়ি ইউজ হলে কি হবে, 10% হবে, আর ড্রাইভার স্যালারি হবে, ড্রাইভার স্যালারি তো নেই, ড্রাইভার স্যালারি হবে না, শুধু 10% হবে, শুধু 10% হবে। তো 10% হলে কত হচ্ছে বল, গাড়ির মূল্য কত ছিল? 3,20,000 টাকা ছিল, তার 10% 32,000, তাহলে অ্যান্সার কত হলো? 32,000 টাকা। বুঝতে পারলি? কিছু নেই কিন্তু ব্যাপারগুলো দেখছিস, জাস্ট ওই নিয়মটি দিয়ে একবার মাথার মধ্যে গেঁথে যায় না, অঙ্কে কিছু নেই, শুধু নিয়মটা মাথায় রাখতে হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটা হবে 3,20,000, 10% 32,000। হয়ে গেল, গাড়ি হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখ, নেক্সট অঙ্ক কি বলেছে, এবার বলছে কার, লিখেই দিয়েছে কোশ্চেনের শুরুতে, কার ওনস বাই দ্য এমপ্লয়ার, মানে গাড়িটার মালিককে কোম্পানি, মানে কোম্পানিই গাড়ি দিচ্ছে। বলছে কি, কটা পয়েন্ট দিয়েছে এখানে দেখ, এ বি সি, তিনটে পয়েন্ট দিয়েছে। প্রথমে বলেছে কি, এক্স ইজ এমপ্লয়েড, দেখ বলছে এক্স ইজ এমপ্লয়েড বাই আ কোম্পানি, এক্স কোথায় চাকরি করে, এই একটা কোম্পানি চাকরি করছে। হি হ্যাজ প্রোভাইডেড আ কার 1200 সিসি, ওকে গাড়ি প্রোভাইড করা হচ্ছে 1200 সিসি। মানে গাড়িটা কে দিচ্ছে, মালিক দিচ্ছে, মালিক দিচ্ছে গাড়ি, ঠিক আছে, মানে কোম্পানি গাড়ি দিচ্ছে। ক্যাপাসিটি কি 1200 সিসি, গাড়িটার কস্ট কত বলে দিয়েছে, গাড়িটার পেছনে খরচা করছে কে, বলছে দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য কোম্পানি, কোম্পানি খরচা করছে গাড়ির পেছনে। পেট্রোল বাবদ 50,000 টাকা, ড্রাইভার 30,000 টাকা, রিপেয়ার 10,000 টাকা, ঠিক আছে। গাড়িটা ইউজ করে যে বোথ অফিস অ্যান্ড প্রাইভেট পারপাস, এক্স কন্ট্রিবিউট 12,000 টাকা টু দ্য কোম্পানি অফ দ্য কার। আরে ভাই আর কিছু নেই, আমি কি দেখলাম, গাড়িটা প্রোভাইড করেছে কে, কোম্পানি, গাড়ি পেয়ে খরচা করেছে কে, কোম্পানি, দুটোই তো কোম্পানি করেছে, দুটোই তো কোম্পানি করেছে। তাহলে সেক্ষেত্রে দেখতে হবে গাড়ির ক্যাপাসিটি কত, বল ক্যাপাসিটি কত স্যার, 1200 সিসি, তাহলে অ্যান্সার কি হবে, 1800 + 900 × 12, অ্যান্সার হবে 1800 + 900 × 12। বল, আশা করি তো এটা বুঝতে পেরে গেছি, এটা তেমন কিছু কঠিন ছিল না। বল, বল এ নম্বর পয়েন্টের অ্যান্সার আমি এখানেই করে দিচ্ছি, কি লিখবো অ্যান্সারটা বল, 1800 + 900 × 12। আমি জানি না কত হয়, 32,400 থেকে নে। পুরো ভালো করে দেখ, আমি 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 বহু বছর ধরে করতে গিয়ে দেখেছি গাড়িটা না খুব ভুল করে অনেক স্টুডেন্ট, গাড়ি হেভি ভুল করে, গাড়ির অ্যান্সার ভুল করে। দেখ সবাই তো এটাই মুখস্থ করে যায়, এটাই এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মুখস্থ থাকে, এটাই আসে, তো এটাই মুখস্থ থাকে। যে কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় না, একটু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে তো, জাস্ট একটু দেখে নিতে হবে। আমি তো বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। এখানে কি, গাড়িটা দিয়েছে কোম্পানি, খরচাও করেছে কোম্পানি, কিন্তু এরকম দিতে পারে গাড়ি কোম্পানি দিয়েছে, খরচা করেছে এমপ্লয়ি, ঠিক আছে তো, এইগুলো একটু দেখে নিস, এগুলো একটু দেখে নিস, ঠিক আছে তো। কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা বললাম, বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রথমটা, প্রথমটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ সেকেন্ড পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টে চলে যায়। কি বলেছে সেকেন্ড পয়েন্টে, বলছে অ্যাজিউম দ্যাট ইন কেস অফ এ, ইন কেস অফ এ মানে এর কথা বলছে, অ্যাবাভ দ্য কার ইজ ইউজড বাই এক্স প্রাইভেট পারপাস। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দিয়েছে, বলছে এটাই যদি প্রাইভেট পারপাস হয় তাহলে কি হবে, সেম কোশ্চেন, যে প্রাইভেট পারপাসে, প্রাইভেট পারপাসের নিয়ম মনে আছে, রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স বাবদ তুমি কত খরচা করেছো বল, কত খরচা কত হয়েছে রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স বাবদ, বল কত খরচা করেছিস, বল 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 বল, এখানে দেখতে পাচ্ছিস না, দেখ এই দেখ না, এই দেখ খুঁজে না পেলে আমি আছি তো, এই দেখ পেট্রোল বাবদ খরচা করেছি 50,000 টাকা, ড্রাইভার 30,000 টাকা, ঠিক আছে, আর রিপেয়ার 10,000 টাকা, 50, 30, 10, 90,000 টাকা তুই খরচা করেছিস। এইবার ওই ডেপ্রিসিয়েশন নেবো 10%, 4,00,000-এর 10% 40,000 টাকা, তা 90 আর 40 কত খরচা হলো, 1,30,000, আর এমপ্লয় থেকে কত চার্জ করি, 12,000 টাকা, হয়ে গেল কত, 1,18,000 টাকা। তাহলে লিখতে পারবি এটা, লিখে দেখা দেখি আমাকে কিভাবে লিখবি। তাহলে বি নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 1,18,000 টাকা।
হয়ে গেল অ্যান্সার করা। একটা করে দেখাতে হবে, বুঝছো কি করে 90,000 টাকা বেরোলো। কি লিখবো বল? 50, 30, 10, এখানে লেখ। 50,000, 30,000, 50, 30, 80, 80 আর 10, 90,000। নর্মাল ওয়ারেন্টি আর কত ছিল বল? 4 লাখ টাকা, তার 10% 40,000 হবে। আর অ্যামাউন্ট রিকভার্ড কত বলেছিল? ডাইরেক্ট 12,000 বলে দিয়েছে, তাই তো? বল, ক্লিয়ার এটা? সি নম্বর পয়েন্টটা করবো, সি। কি বলেছে? বলছে এক্স ইউজেস 1800 cc কার কস্টিং 5 লাখ টাকা ফর প্রাইভেট অ্যান্ড অফিসিয়াল বোথ পারপাসে গাড়িটা ইউজ করা হচ্ছে। এক্সপেন্সেস অফ এক্সপেন্স ফর প্রাইভেট পারপাস আর হাউএভার ইনকার্ড বাই এক্স। ঠিক আছে তো? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার টোটাল এক্সপেন্ডিচার ইনকার্ড 40,000 টাকা অফ দ্য কার আর 24,000 টাকা ড্রাইভার। তাহলে গাড়িটা প্রোভাইড করেছে কে? কোম্পানি। এবার গাড়ির পেছনে খরচা করেছে কে? বল, গাড়ির পেছনে খরচা করেছে কে? গাড়িটা ইউজ করা হচ্ছে, গাড়িটা ইউজ করা হচ্ছে বোথ পারপাসে, গাড়িটা ইউজ করা হচ্ছে বোথ পারপাসে, এবং গাড়ির পেছনে খরচা করেছে এমপ্লয়ি। তাহলে কি নিয়েছিলাম? রুল কি বলেছিলাম দেখ, এইমাত্র লেখা আছে, এইমাত্র পড়ালাম, এই যে এই যে এখানে লেখা, একটা গ্ল্যান্স এখানে লেখা ছিল। এই দেখ, গাড়িটা প্রোভাইড করেছে কোম্পানি, খরচা করেছে এমপ্লয়ি। বোথ পারপাস হলে কি হবে? গাড়ির জন্য 600 টাকা, ড্রাইভারের জন্য 900 টাকা। ঠিক আছে, গাড়ির জন্য 600, 900, আর ড্রাইভারের জন্য 900। এখন গাড়ির ক্যাপাসিটি কত বলেছিল বলতো? 1800, 900 হবে, তাহলে 900 × 12, 900 × 12 হবে, তাই তো? আর ড্রাইভার, এখানে কি ড্রাইভার দেওয়া হয়েছিল? দেখে নি, ও তো নিজে গাড়ি চালাতে পারে নাকি, এরকম বলেছিল না? ড্রাইভার বলেছে এখানে, কি ড্রাইভার আছে দেখ তো, নাকি আগের অঙ্ক করেছিল সেলফ ড্রাইভার? আচ্ছা, আগের অঙ্ক করেছিল 24,000 ফর ড্রাইভার। মানে 1800 × 12 হবে, মানে 1800 × 12 হবে। তাহলে এখানেই করে দিচ্ছি 1800 × 12, ডাইরেক্ট এখানে করে দিচ্ছি। 900 প্লাস 900, হয়ে গেল সি। লাস্ট পয়েন্ট ডি। ডিটা কি বলে দেখ? ডি ছিল, ও ডি নেই, ডি এখানেই শেষ, এখানেই শেষ হয়ে গেল, ডি নেই। তাহলে বুঝতে পারলি তো অঙ্কগুলো? দেখ, করিয়ে দিলাম কিন্তু। এই দুটো অঙ্ক বাড়িতে করবি, পারবি না করতে? পুরো বুঝতে পেরেছিস তো? বেশি নেই, 3, 4, 5, 3, 4, 5 বাড়িতে করবি, জাস্ট করে নিবি। কি বলেছিল এখানে, কি সোনিয়া হ্যাজ প্রোভাইডেড, এখন গাড়ি প্রোভাইড করা হয়েছে অফিস পারপাসে, কি হয় জাস্ট একবার দেখে নিবি, 3, 4, 5, ঠিক আছে? না পারলে আমি করিয়ে দেবো 3, 4, 5। এটা হলো গাড়ির নিয়মটা বললাম, এবার দেখি তার কি কি নিয়ম আছে, বই দেখে নি। আর কি কি হলো, গাড়ির পার্টটা পুরো করিয়ে দিলাম, গাড়ির পার্ট পুরো করিয়ে দিলাম।
এবার দেখি কোনটা করাবো। তাহলে কত নম্বর কথা বললি বল? এই দেখ পরে পড়াবো, এটা আগে ওটা পড়েনি, এখন যেটা পড়াবো ঠিক করেছি ওটা পড়েনি, পরে পড়ো। মেডিকেল ফেসিলিটিও কোম্পানি থেকে দেয়, মেডিকেল ফেসিলিটিও দেয় কোম্পানি থেকে, ঠিক আছে? তো মেডিকেল ফেসিলিটি দিলে কি হবে, ওই নিয়মটা পড়তে হবে। মেডিকেল ফেসিলিটি দিলে কি হয়, ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট করাস তাহলে কি হবে, ইন্ডিয়ার বাইরে গিয়ে ট্রিটমেন্ট করালে তার জন্য কি হবে, ফরেনে গিয়ে। এই নিয়মগুলো তোকে নিয়মকানুনগুলো পড়তে হবে, ঠিক আছে তো? এবার তুই নার্সিংহোমে করালে তার কি ট্রিটমেন্ট, গভর্নমেন্ট হাসপাতালে কি ট্রিটমেন্ট, সব পড়তে হবে, সব জানতে হবে এগুলো রুল। বাট আমি তোকে মুখে একটা লাইন বলে দিলে তোর অঙ্ক নেমে যাবে, একটা লাইন বলে দিলে অঙ্ক নেমে যাবে, বাট পুরো যে জেনে রাখলে সুবিধা, কিন্তু একটা লাইনেও কাজ হয়ে যায় মেডিকেল ফেসিলিটিটা। এলটিসি, কোম্পানি থেকে এলটিসি পাওয়া যায়, ঠিক আছে, লিফট ট্রাভেল কনসেশন, ঠিক আছে, এগুলো পাওয়া যায়। দেখবি অনেকে বাইরে যারা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে না, ওরা ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া পায়, ঘুরতে যাওয়ার ট্রিপ পায়, ঠিক আছে, ওদের গাড়ি ভাড়াটা ফ্রি হয়ে যায়, রেল ভাড়াটা পুরো ফ্রি হয়ে যায়। ওগুলো সব বলবো পরে আস্তে আস্তে। দেখ লেখা আছে কিসে কিসে জার্নি করলে কেমন কি আছে, জার্নি বাই এয়ার, ফ্লাইটে গেলে কি হবে,
ঠিক আছে, রেলে গেলে কি হবে, ফার্স্ট ক্লাস এসি ফার্স্ট ক্লাস এসি রেলে গেলে কি হবে, সমস্ত নিয়ম ট্রিটমেন্টগুলো দেওয়া আছে। এবার তুই যদি কোনো কোম্পানিতে চাকরি করিস, অনেকে দেখবি, ধর কেউ ধর এখন টাটা কোম্পানি চাকরি করে, তো টাটা কোম্পানি তো এমনি শেয়ার বিক্রি করে এই মার্কেটে, ঠিক আছে তো। এবার ওই কোম্পানি যারা চাকরি করে, মার্কেটে যদি ওই শেয়ারের দাম যদি 100 টাকা হয়, ওদের থেকে হয়তো 70 টাকা বা 60 টাকা নিল, ঠিক আছে। মানে তুই যদি ওই কোম্পানি চাকরি করিস, তার জন্য এক্সট্রা বেনিফিট পেয়ে গেলি। তা এগুলো ছোটো ছোটো পার্ট পার্ট বাই পার্ট আছে, ঠিক আছে। এগুলো সব একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, তো এগুলো তো নিয়ম জানতে হবে তোকে। এই নিয়মগুলো একবার জাস্ট রিডিং করে নিতে হবে। এখানে কি বলছে বলতো, এই নিয়মটা এখন পড়ে নিলেও হয়ে যায়, কিছু নেই এমন কিছু লেখা, এর ওপর কোনো অঙ্কও নেই, বুঝিস তো। এখনই পড়ে নে, জাস্ট একবার নিয়ম পড়ে নিলেই হয়ে যাবে, কিছু নেই, বুঝিস তো। একবার পড়ে নিলে, কারণ পরীক্ষার জন্য খুব জরুরি, পড়তে হবে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট একবার তুই বইটা খুলে নে, এটা দাগ দিয়ে নে, তারপরে আমি বলছি যেতে যেতে। এটা বলে দিচ্ছি, পরে মনে থাকবে না, এগুলো বলে দিই আগে, একবার বলে দিই কি বলেছে। আমি আগে যে পার্টগুলো বলবো এগুলো তো বোঝাবো, ধরে ধরে বোঝাবো, কিন্তু এটার মধ্যে কোনো অঙ্ক নেই, জাস্ট একবার রিডিং করে নেবো। ধর এর মধ্যে কোনো একটা পয়েন্ট যদি চলে আসে এখান থেকে, তার জন্য একটু পড়ে নেবো। বলছে কি, অ্যামাউন্ট পেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে, দাগ দিয়ে রাখবো এতে। অ্যামাউন্ট পেড বাই দ্য এমপ্লয়ার অন বিহাফ অফ দ্য এমপ্লয়ি, মানে বুঝিস তো লাইনটা মানে কি, মালিক পেমেন্ট করছে কার হয়ে, এমপ্লয়ির হয়ে। মানে আজকে আমি চাকরি করছি, আমার কোনো পেমেন্ট করার কথা, আমার পেমেন্ট আমার মালিক করে দিচ্ছে, ঠিক আছে তো। এরকম যদি কোনো পেমেন্ট করে দেয়, কোন কোন পেমেন্ট করতে পারে, এনি অব্লিগেশন, অব্লিগেশন মানে জানিস কি, দায়, আমার দায়, আমার ইলেকট্রিক বিল পেমেন্ট করতে, এটা আমার দায়, ঠিক আছে তো। আমার বাড়ি ভাড়া দিতে হবে, আমার দায়, বুঝিস তো, আমার গ্যাস বিল, এটা আমার দায়, মানে আমার অব্লিগেশন পেমেন্ট করেছে আমার মালিক আমার হয়ে, অফ এমপ্লয়। ইট উইল অলসো বি কল্ড, এটাকে কি বলে, এটাকে তো পারকুইটসই বলে, কারণ এটাতে একটা বেনিফিটই পেয়ে গেলাম না, মালিকের থেকে পেয়ে গেলাম, মালিকের কাছে সুবিধাটা পেয়ে গেলাম, তখন এক ধরনের পারকুইজিটস। ইন কেস অফ অল এমপ্লয়, স্যার অল এমপ্লয় কেন বলেছে, দেখ এমপ্লয় দু রকমের হয়, একটা ওই গভর্নমেন্ট নন গভর্নমেন্ট না, একটা স্পেসিফাইড একটা নন স্পেসিফাইড। আজকে বললাম না স্পেসিফাইড কাকে বলে, একটা স্পেসিফাইড আর একটা নন স্পেসিফাইড, সবার জন্যই কিন্তু এটা ট্যাক্সেবল, সবার জন্য, এমন না যে শুধু স্পেসিফাইডকেই ট্যাক্স দিতে হবে, সবার জন্য ট্যাক্স দিতে হবে, সবার জন্য, স্পেসিফাইড বা নন স্পেসিফাইড, ঠিক আছে। এই অল এমপ্লয়ি বলেছে। পার্কিউ ট্যাক্সেবল আন্ডার সেকশন, দেখ কি লিখে, পার্কিউ ট্যাক্সেবল আন্ডার সেকশন 17(2) সাবসেকশন, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ 4, ঠিক আছে। এনি বেনিফিট অর অ্যামেনিটিস, যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, derived from the employer, ঠিক আছে, will be taxable perquisites under clause Roman 4 of section 17 subsection 2 when the following conditions are fulfilled। তার মানে বলছে, যদি মালিকের থেকে যদি কোনো এরকম যদি কোনো বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে, এটা ট্যাক্সেবল, এই বেনিফিট পাওয়া যায় ট্যাক্সেবল। স্যার কার জন্য ট্যাক্সেবল, সবার জন্য, সবার জন্য, স্পেসিফাইড নন স্পেসিফাইড সবার জন্য ট্যাক্সেবল, ঠিক আছে, সবাইকে কিন্তু ট্যাক্স দিতে হবে, সবার জন্যই কিন্তু ট্যাক্সেবল, ঠিক আছে তো, বুঝতে পারলি তো। কিন্তু এটা সেকশনটা কত, দেখ দেখ পারকিউটসের সেকশন আমি পড়েছি, কি পারকিউটস সেকশন, এটাই তো পারকিউটস সেকশন 17(2), আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, এটাই হচ্ছে পারকিউজিটস। কিন্তু রোমান 3 কি, রোমান 3 হচ্ছে স্পেসিফাইড এমপ্লয়ি, ঠিক আছে। কিন্তু এইখানে স্পেসিফাইড এমপ্লয়ি আবার নন স্পেসিফাইড, এটা 17(4) চলে যাবে, ঠিক আছে, 17(4) চলে যাবে, ঠিক আছে। যদি মনে রাখতে না পারিস সেকশন, এই সেকশনটা মনে রাখতে পারলে লিখবি না, 17(2) লিখতে হবে তোকে, ঠিক আছে তো। আচ্ছা কি বলেছে, কন্ডিশন 1 কি বলেছে, বলছে লাইবিলিটি টু পে ফর সাচ বেনিফিট অর অ্যামেনিটিস প্রাইমারিলি অ্যারাইজেস টু এমপ্লয়ি, এমপ্লয়ির বেনিফিট হবে, ঠিক আছে, এমপ্লয়ি যেগুলো অ্যারাইজ হবে সেই বেনিফিটগুলো যদি পেমেন্ট করে দেয়, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট ইজ অ্যাকচুয়ালি মেড বাই এমপ্লয়ার, পেমেন্ট যদি অ্যাকচুয়ালি পেমেন্ট করে দেয় মালিক, কি কি পয়েন্ট আসতে পারে এখানে, বলছে দ্য ভ্যালু অফ পারকিউজিটস ইন সাচ আ কেস ইজ অ্যাকচুয়াল অ্যামাউন্ট পেড অর রিএমবার্স বাই দ্য এমপ্লয়ার। আচ্ছা রিএমবার্স মানে জানিস, ট্যাক্সের ভাষা রিএমবার্স, লয়ের ভাষা জানিস, রিএমবার্স মানে কি, রিএমবার্স মানে বললাম কি বলতো, কি জানিস নাকি, না না ট্রান্সফার করা না, রিএমবার্স মানে আমি বললাম, তুই এখন কলেজ যাচ্ছিস তো, তোর কলেজ স্ট্রিটে তুই ওই দিকেই যাচ্ছিস, তুই কাজ কর, কলেজ স্ট্রিট দিয়ে আমার এই একটা বই এনে দিস, আমার একটা বই এনে দিস, ঠিক আছে। আমি মানে তুই বইটা এনে দিস, তারপরে তোকে টাকাটা দিয়ে দেবো, বুঝিস কি বলে, এটাকে রিএমবার্স বলে, তুই এনে দে, মানে তোর কাছ দিয়ে তুই টাকা দিয়ে এনে দিলি, আমি তোকে পরে টাকাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাকে রিএমবার্স বলে। বুঝতে পারলি তোকে বললাম, রিএমবার্স করা এক জিনিস না। শোন, দ্য ফলোইং আর সাম এক্সাম্পল অফ পার্কিং ট্যাক্সেবল আন্ডার দিস সেকশন, রিএমবার্স মানে তুই যখনই ট্যাক্স অন করবি রিএমবার্স বলে কথাটা টার্ম পাবি বারবার,
ধর আজকে তোর ইলেকট্রিক বিল রিএম্বার্স করে দিয়েছিস, ঠিক আছে, এখন তুই দিয়ে দিয়েছিস, পরে কোম্পানি থেকে নিয়ে নিলি, ঠিক আছে তো। বলছে ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, বুঝতে পারছিস, ডোমেস্টিক সার্ভেন্ট তোর ঘরের যে সার্ভেন্ট আছে তাদের ওয়েজেস, রিক্রুট বাই দ্য এমপ্লয়, কে রিক্রুট করেছে, তোর ঘরের সার্ভেন্টকে কে রিক্রুট করেছে, তুই রিক্রুট করেছিস, ঠিক আছে তো, এবং টাকাটা পেমেন্ট করবে কে, মালিক পেমেন্ট করছে, ঠিক আছে, এটা কি পারকিউজিটস। তারপর যে রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স অফ দ্য কার, ঠিক আছে, ওন্ড বাই দ্য এমপ্লয়ি, মানে তোর নিজের গাড়ি আছে এবং তোর গাড়ির যে রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্স আছে, ঠিক আছে, রিলেটিং টু প্রাইভেট ইউজ বাই দ্য এমপ্লয়ি মেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে, মেড বাই দ্য এমপ্লয়ার কি বলেছে ভালো করে দেখে নে। গাড়ির যে রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস, কি পারপাসে গাড়িটি ইউজ করে, প্রাইভেট পারপাসে গাড়িকে ইউজ করা হচ্ছে, তার রানিং অ্যান্ড মেনটেন্স এক্সপেন্সেস অফ দ্য কার, ঠিক আছে, মেড বাই দ্য এমপ্লয়ার, কে করছে খরচাটা, কে করছে, মালিক করছে, ঠিক আছে, এটাও তোর পারকিউটসের মধ্যে চলে আসছে। নেক্সট পয়েন্ট কি বলেছে, গ্যাস ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল, ঠিক আছে, রিএম্বার্স বলেছে বাই দ্য এমপ্লয়ার অন দ্য বিহাফ অফ এমপ্লয়, এমপ্লয়ের হয়ে এমপ্লয়ার পে করে দিচ্ছে, এমপ্লয়ার যা পে করছে সব পারকিউটস। তারপরে প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, মাথায় মন দিয়ে শুনবি, প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স যদি মালিক পে করে দেয় ওটা পারকিউটসের মধ্যে চলে আসছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখ, এডুকেশন এক্সপেন্সেস অফ দ্য চিলড্রেন, আজকে যে এমপ্লয়ি চাকরি করছে তার চিলড্রেন আছে, ছেলে মেয়ে আছে, ঠিক আছে, তার পড়াশোনা করতে খরচাপাতি হচ্ছে, ঠিক আছে, সেই টাকাটাও পেমেন্ট করে দিচ্ছে কে, মালিক পেমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে তো, সেটাও পার্কের সময় চলে আসবে। আচ্ছা, তারপর কি বলেছে, এখানে বলছে রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল, বলছিলাম না মেডিকেল এক্সপেন্সেস, ওটাখানে তো ডিটেলস পড়বো আমরা, না একটা ক্লাস করব ওখানে, না এটা ডিটেলসে পড়বে, ইয়ে কোথায় গেল, এই যে এডুকেশন এক্সপেন্স, এর একটা রুল আছে, এটা ডিটেলসে পড়ে দেবো, ওটা হচ্ছে 11-এর সঙ্গে পড়িয়ে দেবো, ঠিক আছে, 11-এর ব্যাচে ওদের ডিটেলসটা আছে, ওদের সঙ্গেই করিয়ে দেবো, ঠিক আছে, মর্নিং এর ব্যাচে। পরের দিনও হতে পারে, পরের দিন ওখানে হয়তো একটা অঙ্ক করবো, তারপরে ওই থিওরিটা হয়ে যেতে পারে, ঠিক আছে তো, তো ওইগুলো পড়িয়ে দেবো থিওরিটিক্যাল কনসেপ্টগুলো। বলছে কি রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস, রিএম্বার্সমেন্ট মানে বুঝলাম, অফ মেডিকেল এক্সপেন্সেস অফ দ্য এমপ্লয়ি, এমপ্লয়ির মেডিকেল খরচা এমপ্লয়ি নিজেই আগে আগে করে দিয়েছে, পরে কোম্পানি থেকে, এটা কত কোম্পানিতে দেখবি, অনেক কোম্পানিতে কাজ হয়, দেখবি অনেকে গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করে না, ওদের ওদের মেডিকেল ফেসিলিটি থাকে, ঠিক আছে তো, ওরা কি করে ইনিশিয়ালি আগে খরচা করে ফেলে, তারপর কোম্পানিতে গিয়ে ওই অফিসে গিয়ে বিলটা জমা করে 90 দিনের মধ্যে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, মানে ইনিশিয়াল তোকে খরচা করতে হয়, পরে তুই টাকাটা পেয়ে যাবি, ঠিক আছে তো। আচ্ছা, এডুকেশন এক্সপেন্সেস অফ দ্য চিলড্রেন, আচ্ছা ওটা তো বললাম। রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস অফ দ্য এমপ্লয়ি, এমপ্লয়ির যে মেডিকেল এক্সপেন্সেস হচ্ছে সেটা রিএম্বার্স হচ্ছে ইফ দ্য বিল ইজ ইস্যুড ইন দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, যদি এমপ্লয়ি নয় বিলটি ইস্যু করা হয়, ঠিক আছে, অ্যামাউন্ট ইন এক্সেস সার্টেন লিমিট ইজ ট্যাক্সেবল, ঠিক আছে, সার্টেন লিমিটও ট্যাক্সেবল। তা বলছে এর ডিটেলসটা, এর চেয়ে বেশি ডিটেলস জানতে চাইলে এত নম্বর পয়েন্ট তোকে রেফার করে দিয়েছে, তোমার এই পয়েন্ট রেফার কোথায় পাবো স্যার, ওই যেদিন মেডিকেল এক্সপেন্স ডিটেলসে পড়ো তখন ওটা আরো ডিটেলস জানতে পারবে, বুঝতে পারলি কি বললাম। তো জাস্ট এখন একটু জেনে রাখলি যে, তো সিম্পল কথা, তুই এমপ্লয়ি, তুই নার্সিংহোমে ভর্তি হয়েছিস কোন ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে, তো এই পেছনে যা খরচা করা হবে পুরোপুরি ট্যাক্সেবল পারকিউজিটস, ঠিক আছে, ট্যাক্সেবল পারকিউজিটস, আগে একটা লিমিট ছিল 15,000 টাকা অবধি, ঠিক আছে, ওই লিমিট উঠে তুলে দিয়েছে, ঠিক আছে, ট্যাক্সেবল পারকিউজিটস। এবার কি বলছে, প্রিমিয়াম পেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে, ফর টেকিং ওই এলআইসি, আজকে এমপ্লয়ি নিজের নামে এলআইসি করা আছে, সেই এলআইসির প্রিমিয়ামের টাকাটাও যদি মালিক দিয়ে দেয়, ঠিক আছে, সেটাও কিন্তু পার্কিউর সময় চলে আসবে, এই পয়েন্টগুলো দিয়েছে মানে এই পয়েন্টগুলো আসে, এই যে এই পয়েন্টগুলো পরীক্ষা কেমন ভাবে দেয়, লিখে দেবে কি বলতো, ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার, এরকম লিখে দেবে, পেড বাই দ্য এমপ্লয়ার, নিবি পার্কিউটসের মধ্যে টাকাটা লিখে দেবে, কিচ্ছু না, এমন কিছু পড়তে হবে না, লিখে দেবে ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট 500 পার মান্থ, পেমেন্ট পেড বাই দ্য এমপ্লয়ার, এমভাবে লিখে দেবে, তখন তুই পার কিউএস লিখবি, তার নিচে লিখবি ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, ব্যাস 500 × 12, তারপর লেখা থাকবে কি, এটা তো অঙ্ক ওর মধ্যে হয়ে গেল, ওর মধ্যে কভার করে দেবে, বলবে গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিল পেড বাই দ্য এমপ্লয়ার, ডাইরেক্ট পার কিউএসে লিখে দেবো, প্রফেশনাল ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার পার কিউএস, মানে এমপ্লয়ার পে করলেই পার কিউএসে, ঠিক আছে তো, বলে দিলাম। এলআইসি প্রিমিয়ামটাও বললাম, আর সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না। লোন পরের ক্লাসে পড়াবো, লোন, কোম্পানি থেকে লোন নেওয়া যায়,
কোম্পানি থেকে লোন নেওয়া যায়। দেখবি কেউ যদি ব্যাংকের থেকে লোন নেয়, ব্যাংকের থেকে প্রচুর রেট অফ ইন্টারেস্ট নেয়, ঠিক আছে তো? কিন্তু কোম্পানি থেকে লোন নিলে, ধর ব্যাংকের থেকে যদি ইন্টারেস্ট নিল 13%, কোম্পানি থেকে বললো আমি 10% নেবো, তাহলে লোকে কোথা থেকে নেবে লোনটা? কোম্পানি থেকে নেবে। কোম্পানি থেকে লোন নিলে কতটা বেনিফিট পেয়ে গেলি তুই? 3%। এটাও তো পার্কিউসের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এইগুলো পার্টগুলো পারে। এটা এরপরে অঙ্ক আছে, তো কিছু অঙ্ক সেট করেছি, অঙ্কগুলোই করে দিই। এই দেখ কত, অনেক অঙ্ক সেট করেছি এর উপর, লোনের উপর। এই যে এটা করবো, এটা পড়বো এখন। ইউজ অফ মুভেবল অ্যাসেটস। মুভেবল অ্যাসেটস বুঝিস তো? মুভেবল অ্যাসেটস বুঝিস? কি মুভেবল মানে কি? যেটা চলন। যেটাকে মুভ করা যায়। মুভ করা যায়, যেমন আজকে একটা আমার বাড়ি আছে, বাড়িটা কি মুভেবল নাকি ইমুভেবল? ইমোর। বাড়িটা ইমুভেবল, বাড়িটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে, এটা ইমুভেবল। কিন্তু তোর ফার্নিচার, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ঠিক আছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলো কি মুভেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়, ঠিক আছে তো? তো দেখ কি লিখেছে, ইউজ অফ মুভেবল অ্যাসেটস আদার দ্যান মোটর কার। ও মোটর কার ছাড়া বলেছে, এই নিয়মটা মোটর কার ছাড়া। তাই কি বলেছে প্রথমে, দেখ এখানে কি বলছে, একটা কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, কি লিখে দেখিস, কম্পিউটার আর কম্পিউটার ল্যাপটপ তো একই প্যাটার্নে পড়ে আসছে। আর একটা কি বলছে, অন্যান্য অ্যাসেটস। তো কম্পিউটার ল্যাপটপ কি বলছে, ফুললি এক্সেম্পট, ফুললি এক্সেম্পট, কোনো ট্যাক্সেবল নেই। আর আদার অ্যাসেটস যদি মালিকের নিজের হয় তাহলে কি হবে, আর আদার অ্যাসেট যদি ভাড়া করা হয়, হায়ার্ড হয়, হায়ার্ড। আদার বলছে আদার অ্যাসেট যদি মালিকের নিজের হয় তাহলে কি হবে, আর হায়ার্ড যদি হয় তাহলে কি হবে। দেখ মালিকের নিজের হলে কি হবে, ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হবে, 10% অফ কস্ট। ওই যে যে মূল্য, অ্যাসেটের যে মূল্য তার 10% ডেপ্রিসিয়েশন, তার থেকে মাইনাস হবে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি। আর হচ্ছে যদি বলছি যে যে না, এটা যদি ভাড়া করা হয় তাহলে কি হবে, ভাড়া করতে কত টাকা লেগেছে, ভাড়া করতে কত টাকা নেই, সেই টাকাটা থেকে বাদ দেবো অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, বেশ হয়ে গেল। সিম্পল জিনিস, কঠিন জিনিস নেই। হচ্ছে এর উপর দুটো ছোট্ট ছোট অঙ্ক, অঙ্ক করে অঙ্কের অ্যান্সারও করে দিয়েছি, এখানে খাতায় করতে হবে না, অঙ্কের অ্যান্সার করে দিয়েছি। কি বলছে, দ্য এমপ্লয়ার মানে কোম্পানি, এমপ্লয়ার মানেই তো কোম্পানি, তো কোম্পানি হ্যাজ গিভেন আ কম্পিউটার টু এক্স। কোম্পানি একটা কম্পিউটার গিফট করেছে, কাকে, এক্স কে দিয়েছে, এক্স কে গিফট করেছে বলবো ভুল, কোম্পানি এক্স কে একটা কম্পিউটার দিয়েছে, কেন, ইউজ অফ ফ্রি অফ চার্জ, ঠিক আছে, কোনো চার্জ করেনি, ফ্রিতে দিয়েছে। দ্য কস্ট অফ কম্পিউটার, কম্পিউটারের দাম হচ্ছে কত, 1,06,500 টাকা, ঠিক আছে। তা এটার উপর এই মধ্যে তোকে নোট পড়ালাম, নোটটা কি বললাম, এক্সেম পড়ালাম, এক্সেম বললাম, তাহলে এক্সেম মানে কি, ট্যাক্সেবল কি এক্সেমড, তাহলে কি ট্যাক্স ফ্রি পারকিউজিট, এটাকে বলে ট্যাক্স ফ্রি পারকিউ এক্সাম। তো তার মানে তোর পরীক্ষায় না এরকম থাকে কিন্তু পয়েন্ট, আমরা ওটা কিছু কিছু জিনিস আর আছে দেখ আমি বললাম না, এমপ্লয়ার কাছ থেকে পেলেই কিন্তু ট্যাক্স নেয় না। তাহলে আগে কতগুলো পয়েন্ট কি পাচ্ছিলি, স্যার এমপ্লয়ার যা দিচ্ছে সবই তো বেনিফিট, তাহলে তো ওটা পারকিউজিটের মধ্যে পড়ে যাচ্ছে। দেখ এটা কিন্তু এমপ্লয়ারই দিল, কিন্তু ট্যাক্স দিল না গভর্নমেন্ট, তাহলে দেখি সব জিনিসের উপর ট্যাক্স হচ্ছে না। তাই ওরা একটা লিস্ট আছে, পড়তে হবে কোন কোন গুলোকে ট্যাক্স ফ্রি পারকিউজিটস বলে, কোন কোন জিনিসকে ট্যাক্স ফ্রি পারকিউজিটস বলে। এটা হচ্ছে এমন একটা আইটেম যার উপর এটা ট্যাক্স ফ্রি পারকিউজিটস। তো পয়েন্টটা বুঝতে পারলি তো? তাহলে এখানে কি পয়েন্ট ছিল, দেখ এখানে পয়েন্টটা পড়ে নে, এখানে কি ছিল, যদি কোনো মুভেবল অ্যাসেটস, যদি কোনো মুভেবল অ্যাসেট যেমন কম্পিউটার, কম্পিউটার একটা মুভেবল অ্যাসেট, কম্পিউটার ল্যাপটপ, এই রকম অ্যাসেট এমপ্লয়ি কে ইউজ করতে দিল, কে, কোম্পানি থেকে ইউজ করতে দিল, কোম্পানি থেকে ইউজ করতে দিল, আরে কোম্পানির কাজ করার জন্য তো ইউজ করতে দিয়েছে, ইউজ করতে দিয়েছে, অনেকে ল্যাপটপ নিয়ে আসে কোম্পানিতে কাজ করার জন্য, ল্যাপটপ নিয়ে আসে, ইউজ করতে দিল, এর ওপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে, ফুললি এক্সেম, কারণ গভর্নমেন্ট জানে ল্যাপটপ বা কম্পিউটার কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, কাজ করার জন্যই তো দিয়েছে, তো এটার উপর কি ট্যাক্সেবল নয়, এটা ট্যাক্সেবল নয়, ঠিক আছে। এবার ধর কোম্পানি থেকে তুই ধর একটা দিল, এটা তো মোটর কার বলছে, ধর একটা গাড়ি দিল, ফার্নিচার দিল, তা ফার্নিচার নিয়ে ও কি কাজ করবে, ফার্নিচার নিয়ে ও তো অফিসেই কাজ করতে যাবে, আচ্ছা বুঝতে পারলি তো? তো এখানটাই বলতে চেয়েছে, তাহলে এখানে কি হচ্ছে নিয়মটা, সেকেন্ড পয়েন্ট বলেছে এম ইজ অ্যালাউড, ঠিক আছে, এম ইজ অ্যালাউড টু ইউজ আ সিডি প্লেয়ার, এখানে কম্পিউটার ল্যাপটপ বলছে, সিডি প্লেয়ার বলছে, সিডি এখনকার দিনে দেখা যায় না, আগেকার দিনে খুব ছিল সিডি প্লেয়ার, ঠিক আছে। তো বলছে সিডি প্লেয়ার প্রোভাইডেড বাই হিজ এমপ্লয়ার, কবে দিয়েছে সিডি প্লেয়ার, দেখ 1 সেপ্টেম্বর 2024 সালে দিয়েছে, ঠিক আছে, সিডি প্লেয়ার। দ্য কস্ট অফ সাচ সিডি প্লেয়ার, সেই সিডি প্লেয়ারের কস্ট কত, 96,000 টাকা, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট 300 টাকা প্রতি মাসে,
ঠিক আছে, এমপ্লয়ার চার্জ করছে এর জন্য, ঠিক আছে। সিডিপিএল এর কস্ট কত? 96 টাকা। রুল কি বললাম? আদার অ্যাসেট যদি হয়, সেই আদার অ্যাসেট যদি মালিকের নিজের হয় তাহলে কি হবে, 10% চার্জ করবে, 10% চার্জ করবে, ঠিক আছে। তাহলে এখানে 10% চার্জ করে দিবি। তাহলে কত হচ্ছে, 96,000 উপর 10%, 9,600 ঠিকই বলেছে, কিন্তু এবার দেখ কবে দিয়েছিল ওকে, 1 সেপ্টেম্বর। তাহলে কাউন্ট কর, সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি কমাস হয়, গুন গুন গুন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস। তো 7/12 ঠিক আছে, তেমন কিছু ব্যাপার নেই। এবার এমপ্লয় থেকে যদি কোনো টাকা পাওয়া যায় সেটা বাদ যায় বলেছিলাম। এমপ্লয় থেকে টাকা পাওয়া যাচ্ছে কত বল, 300 টাকা করে, 300 × 7 কত, 2100। তো সিম্পল ব্যাপার, কোনো কঠিন না, এটা তো একদম সোজা জিনিস, এটা একদমই সোজা জিনিস, কোনো ব্যাপার না। এটা হচ্ছে ইউজ অফ মুভেবল অ্যাসেটস। আগের বার এটা দেয়নি পরীক্ষায়, ওরা দিয়েছিল কি বলতো, এইটা দিয়েছিল, এইটা দিয়েছিল আগের বছর পরীক্ষায়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, আমি করিয়েও দিয়েছিলাম, ক্লাসে করিয়ে দিয়েছিলাম। আমি মানে আমি জানতাম না পরীক্ষাটা আসবে, বাট এটা করিয়ে দিয়েছিলাম, এটা করিয়ে দিয়েছিলাম। যেমন তোদের এবার ইউজ অফ মুভেবল অ্যাসেটসটা করিয়ে দিল, ঠিক আছে। তো তো এটা 5 নম্বরে দিয়েছিল। এটা তো এই অঙ্ক বলতে 5 নম্বর দেখে তো মনে হচ্ছে না 5 নম্বর অঙ্ক, এক লাইনের অঙ্ক, 5 নম্বর কি করে হবে। ট্রান্সফার অফ মুভেবল অ্যাসেটস বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে। ট্রান্সফার মানে জানিস, মানে পাতি কথা, ট্রান্সফার মানে কি, আমার কাছে মনে হয় ট্রান্সফার মানে বেচা, ট্রান্সফার মানে বেচা, ঠিক আছে। তো বলছে ট্রান্সফার অফ মুভেবল অ্যাসেট, এই মুভেবল অ্যাসেটটা ট্রান্সফার করা হচ্ছে, কে ট্রান্সফার করছে, এমপ্লয়ার ট্রান্সফার করছে, এমপ্লয়ার ট্রান্সফার করছে, ঠিক আছে। তো তো ট্রান্সফার অফ মুভেবল অ্যাসেটস মানে কি, তোরা যখন ক্যাপিটাল গেইন পড়বি ওখানে ট্রান্সফার বলে একটা ওয়ার্ড পাবি। ট্রান্সফার মানে কি, ট্রান্সফার মানে সেল বলা হয়, সেল, সেল বলা হয়, আরো অনেক আছে ট্রান্সফার মানে, বাট সেল একটা টার্ম বেরিয়ে আসবে। ট্রান্সফার অফ মুভেবল অ্যাসেট সেকশনটা বলে দিয়েছে, দেখ, রুল 3 সাব রুল 7, ঠিক আছে, ক্লজ রোমান 8। তো কি লিখেছে এখানে, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ডিজিটাল ডায়েরি। এখানে কি লিখেছে, কার মানে গাড়ি, এখানে লিখেছে মাইক্রোওভেন, আদার, আদার্স ওয়াশিং মেশিন, আদার অ্যাসেটস, ওয়াশিং মেশিন, মিক্সি মেশিন, মিক্স মেশিনগুলো হয় না, সেই মেশিন, এইগুলো সব নিয়মগুলো লিখে দিই, এই যদি দেওয়া হয়, এই সমস্ত মোবাইল অ্যাসেট যে ট্রান্সফার করা হয়। নিয়মটা কি, কম্পিউটারের জন্য একরকম নিয়ম, কারের জন্য একরকম নিয়ম, মাইক্রো এদের জন্য একরকম, তিনটে আলাদা পার্ট করে দিয়েছে, ভালো করে দেখছিস তো। তো কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ডিজিটাল ডায়েরি, এদের জন্য নিয়ম কি করেছে, রিটেন ডাউন ভ্যালু বের করবো, তার থেকে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়, এমপ্লয় যে টাকাটা পে করছে, এটা হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট, ঠিক আছে। তো কারের জন্য কি বলছে, রিটেন ডাউন ভ্যালু মাইনাস অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়, এটা হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট। এখানে কি, রিটেন ডাউন ভ্যালু মাইনাস অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়, ট্যাক্সেবল অ্যামাউন্ট, একই একই নিয়ম, এটা আলাদা কিছু নেই। কিন্তু ডেপ্রিসিয়েশন, এই যে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, এর উপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হবে, 50% ডেপ্রিসিয়েশন হবে, এর উপর 50%, হ্যাঁ। আচ্ছা, এর ওপর কত পার্সেন্ট হবে, এর ওপর 20% হবে, ঠিক আছে। তো আর এর ওপর 10%, তাহলে বুঝতে পারলি, 50, 20, 10, এগুলো মনে রাখতে হবে তোকে, পরীক্ষার পেপারে এগুলো বলে দেবে না কার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, তোকে মনে রাখতে হবে এগুলো, 50, 20, 10 এত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন। বলছে এভরি কমপ্লিটেড ইয়ার, এভরি কমপ্লিটেড ইয়ার, স্যার এভরি কমপ্লিটেড ইয়ার মানে, মানে ধর তুই মাসের একদিনও যদি ইউজ করিস, মানে পুরো বছরের ডেপ্রিসিয়েশন হবে এখানে, মানে ওরকম কোনো মান্থলি ক্যালকুলেশন নেই, এভরি কমপ্লিটেড ইয়ার্স। আচ্ছা, এই দুটোই, এইটা আর এইটা কোন মেথড ডেপ্রিসিয়েশন চার্জ হবে, রিটেন ডাউন ভ্যালু, কিন্তু লাস্টেরটা কোন মেথড চার্জ হবে, স্ট্রেট লাইন মেথডে, ঠিক আছে। তো কি বলছে, ইফ অ্যাসেট পারচেস 30/5/16, তুই ধর, এই যে আমি, এই যে তুই বললি না অনেকে কোশ্চেন করে, স্যার কমপ্লিট ইয়ার মানে বুঝতে পারছি না মানে, তার মানে পরের লাইনে লিখে দিয়েছি কমপ্লিট ইয়ার মানে কি। তুই ধর অ্যাসেট কিনেছিস 30/5/16, তার মানে 30-এ মে কিনেছিস, দেন দ্য কমপ্লিট ইয়ার্স মিনস মানে কি, কমপ্লিটেড ইয়ার্স মিনস মানে কি, দেখ কি লেখা আছে, 30/5/16 থেকে 30/5/17, এটা হচ্ছে একটা বছর, এইভাবে কাউন্ট হবে, ঠিক আছে। আমরা আগে ডেফিনিশন কেমন করতাম, 30/5/16-তে কিনলে কাউন্ট হতো কবে থেকে, জুন মাসের 1 তারিখ থেকে 31শে মার্চ অবধি, এরকম না। বলছে কমপ্লিট ইয়ার্স মানে 30/5/16-তে যদি তুমি কেনো, তাহলে কমপ্লিট ইয়ার্স বল 30/16 থেকে 30/17। বলছে ইফ মিনস অ্যাসেট ট্রান্সফার 30/8/17, ঠিক আছে। বলছে ইফ ইট মিনস ইফ অ্যাসেট ট্রান্সফার 30/8/17, দেন অনলি ওয়ান কমপ্লিটেড ইয়ার। এখানে ছোট ছোট অঙ্ক দিয়েছি, দেখ ভালো করে দেখ, কার, ল্যাপটপ, ফার্নিচার, বলছে দেখ এখানে কি হচ্ছে, কস্ট অফ পারচেস, কারটা কেনা হয়েছে এত টাকা দিয়ে, ল্যাপটপ কিনেছে এত টাকা দিয়ে, ফার্নিচার কিনেছে এত টাকা দিয়ে, কত কত তারিখে, 31/5/22-এ সেল করে, এটা কোশ্চেন নিয়ে, হ্যাঁ এটা কোশ্চেন, অ্যান্সার নিচে আসছে, অ্যান্সার এখান থেকে,
ঠিক আছে, সেল কবে করেছি, এত তারিখে সেল করেছি, 31/5/22 কিনে 13/9/24 বেচেছি, এত টাকাতে বেচে দিয়েছি, ঠিক আছে। তো বলছে এর ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস কত হবে, ঠিক আছে। অ্যাজিউমিং অ্যাসেট ট্রান্সফার 13/9/19, মনে করা হচ্ছে অ্যাসেটটা ট্রান্সফার করা হচ্ছে 13/9/19। তো দেখ এখানে কস্ট কত, দেখ ভালো করে দেখবি, 31/5/22 কস্ট কত ছিল, যা যা কস্ট ছিল দেখে দেখে বসিয়ে দেওয়া হয়েছে। এবার স্যার 20, 50, 10 কত দিয়ে আসলে কি লিখেছিলাম, নিয়মটাই মাত্র কত পার্সেন্ট, গাড়ির উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন লেখা ছিল 20%, তারপর ল্যাপটপের কত ছিল 50%, আর ফার্নিচারের উপর 10%, এইগুলো ছিল, ঠিক আছে। তো তাহলে দেখ পার্সেন্টেজ পাবো এই টাকার উপর 20, ক্যালকুলেটার নেন, একটা ক্যালকুলেটার নেন, সুবিধা হবে, বোঝাতেও সুবিধা হবে। 8,72,000 উপর 20% চাপা, 1,74,400 তাই বেরিয়েছে। 1,22,500 50% করলে এটাই হয়, আর 35,000 উপর 10% করলে এটাই হয়। তাহলে বাদ দিয়ে কি হলো, বুক ভ্যালু বেরোতো, তাই তো। আমরা ডেফিনেশন করতাম কি, মানে কস্ট প্রাইস থেকে ডেফিনেশন বাদ দিলে কি বেরোতো, বুক ভ্যালু বেরোতো। তো বুক ভ্যালু যে বেরোবে এটা কোন তারিখে হবে, আমরা এতদিন কি করতাম, কি করতাম স্যার, প্রথম ডেট ওই কখনো কখনো 1 জানুয়ারি হতো, কখনো কখনো 1 এপ্রিল হতো, এখানে ওরকম হয়েছে, কি লেখা হয় ডেটটা, 1/6/23, কারণ 31/5/22 থেকে 1 বছর কবে হচ্ছে, 1/6/23, 1/6/23, ঠিক আছে। তো এবার ডেপ্রিসিয়েশন কোন মেথডে, এটা স্টেট, এটা ডিমিনিশিং ডিমিনিশিং, আর এটা লাস্টেরটা স্টেট লাইন ছিল, তাই তো। তার মানে ক্যালকুলেটর নে না, জাস্ট চেক করে দেখে নে তোর ঠিক হচ্ছে কিনা, দেখে নে সঙ্গে সঙ্গে। 6,97,600 উপর 20% কর, 600 উপর 20% কর, 1,39,520, ঠিক আছে। তারপর 61,250 উপর 50% কর, কিন্তু এটা দেখ এটা ডিমিনিশিং করেছে, কিন্তু এটা স্টেট লাইন, মানে 35 উপর 10% 3,500 হয়ে গেল। বাদ দিয়ে কত হলো, 1/6/24 বুক ভ্যালু হলো, কিন্তু বেচা হয়েছে কবে, দেখ বেচা হয়েছে কবে, 13/9/24, 13/9/24 বেচা হয়েছে, কবে বেচা হয়েছে, 13/9/24 বেচা হয়েছে, তাই তো। তাহলে দেখ বেচা হয়েছে কত টাকা দিয়ে, এই টাকা দিয়ে। দেখ 13/9/24 বেচা হয়েছে, দেখ ক মাস ইউজ করলি তুই, 3 মাস, ওর উপর ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়নি কিন্তু, তাই তো। দেখ হয়ে গেল, কত টাকায় বেচা হয়েছে, যে বেচে যে টাকাটা পেলি না, এই দেখ বেচে পেলি 5,15,000, 5,15,000, এখানে 25,000, আর এখানে 10,000, ঠিক আছে। তো তা বাদ দিয়ে যেটা হচ্ছে, এটাকে কি বলতাম আমরা, প্রফিট বা লস বের করতাম। তো তো এটাকেই বলবে ট্রান্সফার ভ্যালু অফ পারকিউজিটস। মানে পারকিউজিটস কাকে বলে, তোর সুবিধা, তুই কত টাকা সুবিধা পেলি, 43,080, এই টাকা সুবিধা পেয়েছি, এটা হচ্ছে সুবিধা, সুবিধারই তো পারকিউজিটস আসবে, সুবিধা পেয়েছি এই টাকাটা, যেটা সুবিধা পেয়েছি সেটাই আসবে পারকিউজিটস, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেন, যত কোশ্চেন করবি ক্লিয়ার হবে, এরকম কোশ্চেনই আগের বছর পরীক্ষায় এসেছিল। বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ পার্কিং ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 ইন দ্য ফলোইং কেসেস, আ মোটর কার সোল্ড বাই এক্স, বলছে মোটর কারটা সোল্ড করেছি কাকে, বলছে মোটর কার সোল্ড বাই এক্স, সরি সোল্ড টু এক্স, মোটর কার এক্স কে বেচেছি, ঠিক আছে, বাই হিজ এমপ্লয়ার, কি বলেছে, বাই হিজ এমপ্লয়ার, তাহলে কে বেচেছে, মালিক বেচেছে, তারই কোম্পানি এমপ্লয়ি এক্স কে বেচেছে কবে, December 12, 2024 বেচেছে, এত টাকা দিয়ে বেঁচেছে। দ্য কার হ্যাজ বিন, আগের মতন অঙ্ক তো পরীক্ষা দেবে না, পরীক্ষায় এরকম অঙ্ক দেয়, ঠিক আছে। দ্য কার হ্যাজ বিন পারচেজ বাই এমপ্লয়ার, মানে মালিক গাড়িটা কিনেছিল কবে, 22 জুন 2023, 9,10,000 টাকা দিয়ে। তাহলে দেখ এর অ্যান্সার কি বলেছে, মালিক গাড়ি কিনেছিল কবে, 22 জুন, কবে, 2022 লিখেছি না আমি, 1 মিনিট, 1 মিনিট, ডেটটা মানে একটু গন্ডগোল করেছি। তখন চেঞ্জ করিস না, যখন চেঞ্জ করতে বল তখন করবি চেঞ্জ। গাড়িটা কিনেছিলাম 23 সালে, এখানে আমি 23 লিখলাম, 23 লিখ, পরে চেঞ্জ করতে, এখন বল তখন করিস, ঠিক আছে। তাহলে 9,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনেছিলি, 10, গাড়ির ওপর, মোটর গাড়ির ওপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল দেখ,
20%। কোন মেথড? ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে 9,10,000 ওপর 20% চাপাবো, ঠিক আছে? 9,10,000 ওপর 20% চাপাবো। তাহলে পুরো এক বছর কবে শেষ হচ্ছে? 21শে জুন 2024, কি না? তাহলে কত হলো? 1,82,000 বাদ দিয়ে হচ্ছে 7,88,000, ঠিক আছে তো? কবে হচ্ছে এই ডেট? এই ডেটটা কবে হবে? 22শে জুন 2024। এখন বাড়াস না, যখন বাড়াতে বল তখন বাড়াস। আচ্ছা, এবার আবার 20% ডেপ্রিশন হচ্ছে। আমার 22ই হবে মনে হচ্ছে। এটা 22ই হবে, বুঝিস তো? 22 হলেই ঠিক হবে। এটা 22ই হবে, বুঝিস তো? এটা 22ই হবে, ঠিক আছে? এই যে এখানে ডেটটা ছিল না, এটা 22 করতে হবে, তাহলেই ঠিক হবে। এটা যদি 22 হয় তাহলে কি হচ্ছে? তাহলে কত? 7,88,000 হলো এটা। তারপর আরো এক বছর ডেপ্রিসিয়েশন হবে 7,88,000 উপর 20%। তাহলে কত হচ্ছে? 1,45,600। এটা কত হচ্ছে? 22শে জুন 2024 কত হলো? 5,82,400 হলো। এইবার আমি বিক্রি করেছি কবে? বিক্রি করেছি দেখ 12ই ডিসেম্বর 2024, তাই তো? তাহলে আরো যে এক্সট্রা কতদিন পর বেচলাম ওর উপর কি হয়? ডেপ্রিসিয়েশন হয় না, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে সেল করেছিলাম 3,23,000 টাকা। তাহলে তো লাভ কত হচ্ছে? লাভ কি হচ্ছে? এমনি হিসাব করে ভাবলে, অ্যাকাউন্ট ভাবলে এটা লাভ না, লস হচ্ছে। দেখ লস হচ্ছে, ঠিক আছে? কার লস হচ্ছে এটা? এটা তো কোম্পানির দিক থেকে দেখলে কোম্পানির লস হচ্ছে, তাই না? তো দেখ এখানে যাই হোক, এখানে লাভ লোকসান তোকে বের করতে হবে না, যেটা ব্যালেন্স বেরোবে তাকে বলা হয় ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিস। ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিস কত হলো? 2,59,400। কি লিখেছি? নোট, থ্রু মোটর কার হ্যাজ বিন সোল্ড বাই দ্য এমপ্লয়ার। মালিক তো মোটর কারটা বিক্রি করছে, মোটর কারটা বিক্রি করছে কে? কোম্পানির মালিক। কবে? ডিসেম্বর 12, 2024 বেচছে, ঠিক আছে তো? নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার ফর দ্য পিরিয়ড ফ্রম জুন 2024 থেকে ডিসেম্বর 12, 2024, তাই তো? এইটুক সময় কি আমি ডেপ্রিসিয়েশন চার্জ করেছি? ভাব, বুঝতে পারছিস কি বললাম? তুই লাস্ট কোন তারিখে বলছিস? স্যার আমি তো ডেপ্রিসিয়েশন চার্জ করি 22শে জুন 2024 অব্দি, বিক্রি করেছি তো 12ই ডিসেম্বর, তাহলে এই কদিন তো আমি ডেপ্রিসিয়েশন চার্জ করিনি। তো হ্যাজ নট বিন কনসিডার্ড অ্যাকর্ডিং টু দ্য রুল। নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার ফর আ পার্ট অফ ইয়ার ইজ ইগনোরড। পার্ট অফ দ্য ইয়ার ইগনোরড, ঠিক আছে? নর্মাল ওয়ারেন্টি পার্ট অফ দ্য ইয়ার ইগনোর। ডেপ্রিসিয়েশন চার্জ করে কি হয়? ফুল চার্জ করতে হয়, পার্ট ডেপ্রিসিয়েশন চার্জ করা যায় না। তো প্রথমে বললাম পার্ট ডেপ্রিসিয়েশন চার্জ করবো নাকি ফুল চার্জ করবো? ফুল চার্জ, পার্ট চার্জ করা যায় না, তো এটাই বলেছিল অঙ্কটা। বি নম্বর কোশ্চেনে কি বলেছিল? এমপ্লয়ার সেলস ওয়াশিং মেশিন, ঠিক আছে? কিনেছিল কবে? এই তারিখে কিনেছিল, দেখ 12ই জানুয়ারি 2022 কিনেছিল 48,500 টাকা দিয়ে, ঠিক আছে? এবার ও এটা বিক্রি করছে কাকে? এমপ্লয়ি আর কে বিক্রি করছে 12,200 টাকা দিয়ে। কবে? অক্টোবর 22, 2024। আর ইজ নট আ স্পেসিফাইড এমপ্লয়ি। দেখ অ্যান্সারটা করেছে কি? দেখ কি করেছে? ওয়াশিং মেশিন কিনেছিলাম 12ই জানুয়ারি 2022 48,500 টাকা দিয়ে। নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার কত বলেছিল? 10% হয়, স্টেট লাইন 4,850। তাহলে কত হলো? 23 অব্দি হলো, কিন্তু বিক্রি করেছিস তুই 24-এ। তুই কত টাকা বিক্রি করেছিস বল? ডেট বল, বিক্রির ডেটটা। 12ই জানুয়ারি 2024। কত ছিল? অক্টোবর, না না না, অক্টোবরে বিক্রি করেছিস, দেখ তো। বিক্রি করেছিস কোন তারিখে? অক্টোবরে। হ্যাঁ, অক্টোবরে বিক্রি করেছিস, অক্টোবরে বিক্রি করেছিস। তাহলে ব্যালেন্স হলো এটা 12ই জানুয়ারি 2023। আবার 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো, তাই তো? তাহলে কত হবে? যেহেতু এটা স্ট্রেট লাইন মেথডে চার্জ হয়, তাহলে কত? 4,850 হয়ে গেল, ঠিক আছে? 4,850 হয়ে গেল, বাদ দিয়ে কত হলো? 38,800। এটা হলো ব্যালেন্স কবে? 12ই জানুয়ারি 2024। কিন্তু বিক্রি করেছিস কবে বল? বাইশে 22শে অক্টোবর 2024। তাহলে এই যে 12ই জানুয়ারি থেকে 22শে অক্টোবর, এটা তো পার্ট ইউজ করলি, তো পার্ট ইউজ করে ডেপ্রিসিয়েশন চার্জ হয় না। তাই এটা হলো কত? বাদ দিয়ে হলো 26,600। ইভেন ইফ আর ইজ নট আ স্পেসিফাইড এমপ্লয়ি, দ্য অ্যাবাভ পার্কিং ইজ ট্যাক্সেবল ইন হ্যান্ডস অফ আন্ডার সেকশন। এটা তো এর জন্য কোনো ম্যাটার করলো না, নর্মাল ওয়ারেন্টি আর বলে দিলাম।
এবার আমি কোন অঙ্কটা করবো জানিস তো? এবার করবো আগের বছর পরীক্ষায় যে অঙ্কটা এসেছিল, ঠিক আছে? আগের বছর পরীক্ষায় কোন অঙ্কটা এসেছিল দেখ। দেখ এই পেজেই আছে দেখ, 2024 সালে এসেছিল একটা অঙ্ক, সিসিএফ। দেখ তো এখানেই আছে, মানে ওরম তো থাকবে না, একটু পাতা উল্টা, স্যালারি চ্যাপ্টারে আয়, স্যালারি যে অঙ্কগুলো যেখানে আছে। সৌমাদিত্য বলে একটা অঙ্ক আছে, পেয়েছিস? আমি খুঁজছি। এগুলো পরে দিলাম, দাগ দিলে রাখিস। ঠিক আছে। পেনশনের অঙ্কগুলো ছিল না ওই পেজে? পেনশনের অঙ্ক নিচে দেখি লেখা ছিল ট্যাক্সেবিলিটি অফ দ্য ফলোইং আইটেমস, ওর নিচটাই। লিখে রাখ, যে ক্লাস নম্বর দিয়ে লিখে রাখ। এই যে এই অঙ্কটা করলি, কত নম্বর পেজ বললি বল? 109। হ্যাঁ দেখে নিয়েছি। দেখ অঙ্কটা কি বলেছে, এই যে তুই যে এখন থিওরিটা পড়লি, তারপর থেকে এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, কত নম্বর দিয়েছিল এই অঙ্কটা? দাঁড়া দেখে নি কত নম্বর দিয়েছিল আগের বছর। এটা 3 নম্বর এসেছিল বুঝছিস অঙ্কটা। মানে আগের বছর পরীক্ষায় একটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়েছিল 5 নম্বরে, বুঝিস তো, অনার্সে 5 নম্বরে একটা রেন্ট ফ্রি, আমি পার্কিউজিটস এটা শেখালাম, ওটা দিয়েছিল 5 নম্বরে। 3 নম্বরে এটা একটা অঙ্ক দিয়েছিল, একটা 2 নম্বরে দিয়েছিল, 5 3 2 এরকম পার্ট থাকে, ছোট ছোট পার্ট থাকে স্যালারিতে, 10 নম্বর ছিল এরকম ভাবে। বললাম স্যালারি থেকে 25 নম্বর আসবে, একটা বড় 15 নম্বর, আর একটা এরকম 10 নম্বর। এই বড় স্যালারি এখান থেকে আরম্ভ হয়েছে, বড় স্যালারি। দেখ কি বলেছে এখানে, সৌমাদিত্য ইজ ওয়ার্কিং ইন এবিসি কোম্পানি লিমিটেড, ঠিক আছে তো, দা কোম্পানি পারচেস মোটর কার। আচ্ছা বল, কোশ্চেন আর পড়তে হবে না, বল মোটর কারের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন নোট নিয়েছিলাম? 20%। মোটর কারের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল? 20। তাহলে তোকে এটাতে মনে রাখতে হবে, দেখ কোশ্চেন দেখ এরমই লিখে দিয়েছিল, ঠিক আছে তো। কবে? 1/10/22 কেনা হয়েছিল মোটর কারটা, 7.5 লাখ টাকা দিয়ে। 1/1/25 কোম্পানি সোল্ড করে দিয়েছে কারটা, ঠিক আছে, 2,80,000 টাকা দিয়ে। দ্য ভ্যালু অফ ট্যাক্সেবল পারচেজ কত হবে? সৌমাদিত্য। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ভ্যালু অফ পারকিউজিটস। কবে কিনেছিলাম বল গাড়িটা? গাড়িটা কবে কিনেছিলাম ডেট বল। 1/10/22 এইভাবে লিখি, আমরা যেমন ডেপ্রিসিয়েশন যেমন করতাম না, এইভাবে লিখি যেমন করতাম, আগে ডেট লিখতাম। 1/10/22 কস্ট কত টাকা? 7.5 লাখ। লেখ 7.5 লাখ টাকা। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়? 10%। হ্যাঁ 20% না, আমি কত বললাম? 10% বললাম, 20%, 20% লিখতে যাচ্ছিলাম। লেখ ডেপ্রিসিয়েশন
অ্যাট দ্য রেট 20%, কত হবে? 7,50,000 উপর 20%, কত হচ্ছে? 5, মানে 1.5 লাখ। বাদ দিয়ে কত হচ্ছে? 6 লাখ টাকা। তাহলে এর বুক ভ্যালু কবে হবে বল? এর বুক ভ্যালু হবে 1,10,23। 1,10,23 বুক ভ্যালু। কি অঙ্কটা কঠিন ছিল বল? কেন কঠিন লাগলো না অঙ্কটা? না, নিয়মটা পড়লি বলে কঠিন লাগলো না। তো এরকমই তো যে কোনো জিনিস আনকমন থাকতেই পারে। নিয়ম তোকে জানতে হবে ট্যাক্সের। নিয়ম জানলে তো কোনো কঠিন নিয়ম কেন? এবার লিখ মাইনাস দিয়ে লিখ ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 20%। 6 লাখের উপর 20%, দেখিয়ে দে টাকাগুলো, ঠিক আছে তো? 6 লাখের 20% কত হবে? 1,20,000। 4,80,000। এটাকে বলে বুক ভ্যালু। আর চার্জ হবে না বেশি। 1,10,24। এবার আমাকে বলতো বিক্রি করার ডেটটা কবে বলেছিল? 1/1/25। তাহলে তার ডেপ্রিসিয়েশন হবে না। এবার লিখবো কি? সেল। মানে তুই লেখ ডেপ্রিসিয়েশন, লেখ না, লিখতে ক্ষতি কোথায়? লেখ না, লেখ ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 20%। লিখবো 1/10/24 থেকে কবে বিক্রি করেছে ডেটটা বল? 5/1, হ্যাঁ, 1/1/25 লিখে এই যে এই হলো ডেপ্রিসিয়েশন। ঠিক আছে তো? কি করলাম? নীল ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, ড্যাশ দিয়ে দিলাম। কেন ড্যাশ হলো জানিস তো কারণটা কি? পার্টলি হবে, নট কমপ্লিটেড ইয়ার্স। তাহলে কত হলো? 4,80,000 হচ্ছে। $4,80,000 এটা কোন ডেটে হলো বলতে পারবি? এটা কোন ডেট হলো? 1/1/25। এটাকে কি বলে? বিভি, মানে বুক ভ্যালু। বল এবার কি বলছো? সেল। সেল কত টাকা বলেছিল? 2,80,000। সেল বলেছিল কি অঙ্কে, নাকি কনসিডারেশন বলেছিল? কি বলেছিল তো? সোল্ড বলেছিল। সোল্ড বলেছে, তাই তো? তাহলে সেলই লিখে দে 2,80,000। আমি দেখছিলাম কি ওয়ার্ডটা কি লিখেছে। সেল ছিল 2,80,000, তাহলে 4,80,000 থেকে 2,80,000 বাদ দিলে 2,00,000 টাকা। এটাকে বলে ভ্যালু অফ পারকিউজিটস। তুই কি বলতে পারলি? অঙ্ক তো বুঝে গেছিস, কিন্তু তোকে না মাথায় রাখতে হবে কোনটার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, কোনটা কোন মেথডে চার্জ করতে, এগুলো দেখে রাখতে হবে। তো এটাকে বলে ভ্যালু অফ পারকিউজিটস। অঙ্কটা হলো, এবার দেখ। আচ্ছা, ছোট্ট একটা অঙ্ক দিয়েছিল আগে, 2 নম্বরে অলরেডি পড়িয়ে দিয়েছি আগে। এটা না স্যালারির প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে? কি কি অ্যালাউন্স পড়িয়েছিলাম? অ্যালাউন্স বলেছিলাম প্রথম দিন, যা যা ক্লাস করেছিলি। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনগুলো, পার্টলি ট্যাক্সেবল কোনগুলো, সেই অ্যালাউন্স। হোস্টেল অ্যালাউন্স মনে আছে? নিয়ম মনে আছে হোস্টেল অ্যালাউন্স সম্পর্কে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের মনে আছে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত টাকা করে ছাড় পাওয়া যায়? বল বল বল। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত টাকা করে ছাড় পাওয়া যায়? মনে পড়ছে না? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স মানে বাড়ি থেকে যে চিলড্রেন পড়াশোনা, তো 11এই পড়ে এসেছিস।
চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত টাকা করে ছাড় পাওয়া যায়? 100 টাকা করে ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম দুজন চাইল্ডের জন্য। তাহলে হোস্টেলে পড়াশোনা করলে কত করে ছাড় পাওয়া যাবে? 300 টাকা করে ম্যাক্সিমাম দুজনের জন্য। ব্যাস সেটার অ্যান্সার করতে হবে। 2 নম্বর এসেছিল। তো একদম পুরো কিছু নেই অঙ্কটার মধ্যে, নর্মাল অঙ্ক একদম। এই অঙ্ক তো তোর 11 এ আসতো এরকম কোশ্চেন, এমসিকিউতে 11 এ। দেখ কি বলছে, কোয়েল রিসিভ হোস্টেল অ্যালাউন্স 3 চিলড্রেন। কটা চিলড্রেন ছিল? 3জন চিলড্রেন ছিল, 500 টাকা করে পায়। তাহলে দেখ আমি এখানে ছোট করে রাফ করছি, তারপরে খাতায় দেখাচ্ছি। 500 টাকা করে পাচ্ছিস, কত মাস? 12 মাস পাচ্ছিস। কজন? 3জন। ছাড় পাবি কত? 300 টাকা করে 12 মাস ইন্টু 2, বেশ শেষ। এটাই তো অ্যান্সার। তাহলে আলটিমেটলি কত হলো? বুঝতেই পারছি অ্যান্সারটা, এবার করে ফেল। তাহলে খাতায় লেখ এটা, খাতায় লেখ, পেজ নম্বর দিয়ে রাখ। লেখ হোস্টেল অ্যালাউন্স রিসিভড, অ্যান্সার লেখ। লেখ হোস্টেল অ্যালাউন্স রিসিভ। কত টাকা পেয়েছি হোস্টেল অ্যালাউন্স বল? 500 টাকা, 12 মাস, 3জন চাইল্ড। কত হচ্ছে? 18,000। 18,000। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় দাগ কাটেন ছোট্ট এরকম, বুঝলি, যেমন দাগ হয় পার্টিকুলার রুপিস, পরে দাগ কেটে মানে বুঝে গেলি তো কেমন দাগ হয়। এবার এর থেকে মাইনাস হয় কি? এক্সেমশন। কি লাগ? এক্সেমশন। তো এরকম, এই তুই এই করছিস না যে বড় স্যালারিতে এরকম থাকবে কিন্তু পয়েন্টগুলো, এরকম পয়েন্ট থাকে, ছোট ছোট পয়েন্ট থাকবে, ঠিক? এক্সেমশন। তো কত টাকা করে ছাড় পাওয়া যায়? কত টাকা করে ছাড় পাওয়া যায়? 300 টাকা করে। 12 মাস ম্যাক্সিমাম দুজন। একটা ধর একজন এমপ্লয়ি বললো আমার 5টা চাইল্ড, 5জনের জন্য টাকা পেলো, 5জনকেই কোম্পানি ছাড় দেবে? মানে সরকার ছাড় দেবে না, সরকার দুজনকেই ছাড় দেয়। ম্যাক্সিমাম কজনকে ছাড় দেয়? দুজনকে। তাহলে কত হচ্ছে এখানে? 7,200। তো 18,000 থেকে 7,200 টাকা বাদ দেবো, কত হচ্ছে? 10,800 টাকা। এটাকে বলা হয় কি? ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে? তো বলতে পারবি, কে বলতে পারবি এটাকে? আমি অপশান বলছি, আমি এমসিকিউর মতন অপশান বলছি, তুই বল এটাকে কি অ্যালাউন্স বলে। অ্যালাউন্স 3 রকমের হয়। অ্যালাউন্স 3 রকমের হয়। একটাকে বলে ফুললি ট্যাক্সেবল, একটাকে বলে পার্টলি ট্যাক্সেবল, আর একটাকে বলে এক্সেম্পট অ্যালাউন্সেস। এই তিনটের মধ্যে কি অ্যালাউন্স হলো এটা? এটা পার্টলি অ্যালাউন্সেস। এটা কি কি অ্যালাউন্সেস? অ্যালাউন্স 3 রকমের, একটা ফুললি ট্যাক্সেবল হয়, একটা পার্টলি ট্যাক্সেবল হয়, আর একটা হয় ফুললি এক্সেম্পট হয়, ঠিক আছে? তো তুই যত অঙ্ক করবি না, তোরা তোরা যত অঙ্ক করবি ফুললি ট্যাক্সেবল পাবি আর পার্টলি ট্যাক্সেবল পাবি। এক্সেম্পটেড অ্যালাউন্স পাবি না। এক্সেম্পটেড অ্যালাউন্স কারা পায় বলতো? ওই যে সুপ্রিম কোর্টের জাজ ওরা পায়, ওরকম পোস্টের বড় বড় পোস্টে চাকরি করলে তারা এক্সেম্পটেড অ্যালাউন্স হয়। তা আমরা পাবো ফুললি ট্যাক্সেবল আর পার্টলি ট্যাক্সেবল। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স আবার 2 রকমের হয়। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স আবার 2 রকমের হয়। কিছু অ্যালাউন্স ডিপেন্ড করে তুমি অফিসিয়াল পারপাসে কত খরচা করেছো তার উপর, আবার কিছু অ্যালাউন্স ডিপেন্ড করে লিমিটের উপর। এটা কি? লিমিট। এটাকে কি বলে? এটাকে বলে লিমিট। লিমিট কাদের জন্য হয় জানিস তো? পার্সোনাল খরচার উপর লিমিট হয়, অফিসিয়াল খরচার উপর লিমিট হয় না, ঠিক আছে? তো পার্সোনাল খরচা হলেই লিমিট দিয়ে দেবে। তো দেখ এটা হোস্টেল অ্যালাউন্স কি ধরনের খরচা? পার্সোনাল খরচা, তাই লিমিট। তাহলে কি বললাম, পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে লিমিট প্রেসক্রাইব করা আছে, আর একটা অফিসিয়াল পারপাসে কত খরচা তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন ইউনিফর্ম অ্যালাউন্সেস, অফিসিয়াল পড়ে কত খরচা তার উপর ডিপেন্ড করবে। ট্রাভেলিং অ্যালাউন্সেস, ঠিক আছে, অফিসিয়াল পড়ে কত খরচা তার উপর ডিপেন্ড করবে। কনভেয়ান্স অ্যালাউন্সেস, এরকম বিভিন্ন অ্যালাউন্স পাবো, ওই যাতায়াত ভাড়ায় আর কি। টাইম দেখবো, নেক্সট টপিকে চলে যাবো। ও, টাইম নেই একদম পুরো পাক, ঠিক আছে? এই জিনিসগুলো দেখে রাখবি।